বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আজ ইব্রাহিম শেখের বিজনেস পার্টনারের ছেলের বিয়ের রিসেপশন আছে, সেই হিসেবে শেখ পরিবারের সবাইকে ইনভাইট করা হয়েছে। কিন্তু আয়াত যেতে নারাজ। সেখানে কোলাহলেছে একাকিত্বে যেন আয়াতের অনেক ভালো লাগে আজকাল। আয়াত ঈশাকে বলল, আমার যেতে ইচ্ছে করছে না ইস্যু, তুই বড় আম্মুকে বল আমি যাব না। আমি কিছু শুনতে চাই না, তুমি আমাদের সাথে যাবেই মানে যাবে। ওঠো তো এখন, সে কখন থেকে এইভাবে বসে আছো। ইস্যু তোরা যা, আমার বাইরের কোলাহল ভালো লাগে না। ঈশা দৌড়ে অহমিকা শেখকে ডেকে এনে বলে, দেখো আম্মু, আপু নাকি যাবে না, তুমি না গেলে আমিও যাব না, এই বলে দিলাম। এই বলে ঈশা মুখ ফুলালো। বড় আম্মু তুমি ওকে একটু বুঝাও। চল, আমাদের সাথে ভালো লাগবে। আর আমি না শুনতে চাই না, তাড়াতাড়ি রেডি হয়ে নে তো। বলে অহমিকা শেখ চলে যায়। কিন্তু বড় আম্মু, আম্মু বলেছে তাড়াতাড়ি রেডি হতে। চলো, তোমাকে আজ আমি সুন্দর করে সাজাবো। আয়াত বেচারি উপায় না পেয়ে হার মেনে নেয়। ঈশা আয়াতকে সুন্দর করে সাজিয়ে দেয়। আয়াত ও ঈশা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে, দুজনেই গোল্ডেন কালার গাউন পরেছে। আয়াতের ভারী মেকআপ পছন্দ নয়, তাই হালকা সাজ আর একটু লিপস্টিক দিয়ে দেয়, চোখে কাজল, ব্যাস অতটুকু আয়াতের জন্য যথেষ্ট। ঈশা আয়াতকে দেখে বলে, আপু, তোমার যা লাগছে, পার্টির সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে। আয়াত আনমনে বলল। যার দেখা উচিত সেই দেখবে না। ঈশা আয়াতের কথা বুঝতে না পেরে বলল। কিছু বললে? আয়াত যেন হকচকিয়ে যায়, নিজেকে স্বাভাবিক করে বলে। কই না তো। তাড়াতাড়ি দুজনে রেডি হয়ে নিচে আসে। ইব্রাহিম শেখ আয়াত আর ঈশাকে দেখে বলল। আমার দুই মেয়েকে তো অনেক সুন্দর লাগছে। ঈশা বাবার কথা শুনে বলল, আপুকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। আমার দুই মাকেই ভালো লাগছে, এখন বের হও, লেট হয়ে যাচ্ছে। তারা বাইরে এসে দেখতে পায় অনুভব গাড়িটার কাছে দাঁড়িয়ে। সে একটা সাদা শার্ট ও কালো প্যান্ট পরেছে, বাতাসে ছড়িয়ে আসছে সেই সুঘ্রাণ। অনুভবকে দেখে আয়াত মনে মনে বলে, সবকিছুতেই আপনাকে সুন্দর লাগে। পার্কে গিয়ে দুটো প্রাইভেট কার রয়েছে, একটাতে ইব্রাহিম শেখ যাবেন, আরেকটা অনুভবের। ইব্রাহিম শেখ ও অহমিকা শেখ আগে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অনুভব এক পলক আয়াতকে দেখলো, তারপর বলল, এখানে থাকার ইচ্ছা আছে? ঈশা তাড়াতাড়ি করে পিছনে গিয়ে বসে পড়ে। আয়াত ঈশার কাছে বসতে চাইলে অনুভব ধমকে ওঠে। তুই কই যাচ্ছিস? আয়াত মিনমিনিয়ে বলে। ঈশার কাছে। অনুভব একটু ভারী কণ্ঠে বলল। সামনে বস। এই বলে অনুভব ড্রাইভিং সিটে বসে পড়ে। আয়াত উপায় না পেয়ে সামনে সিটে বসে। অনুভব আয়াতকে বলল, ঠোঁটে কি লাগিয়েছিস? লিপস্টিক। ডিসকাস্টিং। সন্ধ্যা ৭টার দিকে তারা পার্টিতে পৌঁছে যায়। ইব্রাহিম শেখকে দেখে আজাদ সাহেব এগিয়ে এসে সবার সাথে কুশল বিনিময় করেন। আয়াত চুপচাপ একটা চেয়ারে বসে আছে। ঈশা ছবি তুলছে বিভিন্ন অ্যাঙ্গেলে। অহমিকা শেখ সবার সাথে পরিচিত হচ্ছেন। অনুভব একটু দূরে দাঁড়িয়ে আছে আর বারবার আয়াতের দিকে তাকাচ্ছে। আয়াতকে একা বসে থাকতে দেখে একটা ছেলে এগিয়ে আসে। আয়াতের কাছাকাছি এসে ছেলেটা বলল। আয়া, তুমি এখানে? আয়াত অন্য কারো মুখে নিজের নাম শুনে মাথা উঁচু করে তাকায়। দেখতে পায় তাসবির তার সামনে দাঁড়িয়ে। আয়াত ভীষণ অবাক হয়। তাসবির বলল। তুমি এখানে? আয়াত বলল। আমার ফ্যামিলির সঙ্গে এসেছি। তাসবিরকে টুকটাক কিছু জিজ্ঞাসা করে, হাসি মুখে তার উত্তর দেয়। আয়াতের সাথে একটা ছেলেকে দেখে অনুভবের মাথায় যেন আগুন লেগে যায়। ফোঁস করে নিঃশ্বাস নিয়ে অনুভব আয়াতের দিকে এগিয়ে আসে। কোনো দিকে না তাকিয়ে আয়াতের হাতটা টান দিয়ে নিজের কাছে আনে। হঠাৎ টেনে ধরা আয়াত হুমড়ি খেয়ে পড়তে নেয়, কিন্তু অনুভব তার আগে আয়াতকে দু হাতে আগলিয়ে নেয়। কোনো দিকে না তাকিয়ে আয়াতকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে আসে। আয়াত বলে ওঠে। কি হচ্ছে, ছাড়ো না মায়, লাগছে তো হাতে। অনুভব যেন রক্তচক্ষু নিয়ে আয়াতের দিকে তাকায়। আয়াত অনুভবের চোখ দুটো দেখে ভয়ে ঢুকিলে অনুভব আয়াতকে গাড়িতে ঢুকিয়ে ডোর লক করে দেয়। তারপর সেও গাড়িতে উঠে বসে, গাড়ির স্টিয়ারিং এ হাত দেয়। তারপর ফুল স্পিডে গাড়ি চালায়। এত জোরে গাড়ি চলছে দেখে আয়াত বলে। কি করছেন আপনি? এভাবে গাড়ি চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, থামুন প্লিজ। আয়াতের কথা অনুভবের কর্ণগত হতে এসে গাড়ি ব্রেক কষে। আচানক গাড়ি ব্রেক কষে আয়াত নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে সামনের দিকে সে ঝুঁকে যায়। চাকার ঘর্ষণে চারিদিকে ধুলো উড়ে। আয়াত কোনো কিছু বোঝার আগে অনুভব এক হাত দিয়ে আয়াতের দুহাত পেছন থেকে চেপে ধরে, আরেক হাত দিয়ে আয়াতের চিবুক ধরে নিজের শুষ্ক ঠোঁট দিয়ে আয়াতের ঠোঁট জোড়ায় বসিয়ে দেয়। অনুভব আয়াতের এক হাত দিয়ে আয়াতের দুহাত পেছন থেকে চেপে ধরে, আরেক হাত দিয়ে আয়াতের চিবুক ধরে নিজের রুক্ষ
ঠোঁট আয়াতে ঠোঁট জোড়ায় বসিয়ে দেয়। অনুভবে হঠাৎ এমন কাজে আয়াত স্তব্ধ হয়ে যায়। নিজের সাথে কি হচ্ছে কথাটা মাথায় আসতেই আয়াত হাত পা ছোটাছুটি শুরু করে দেয়। এই মুহূর্তে অনুভবটা যেন পৃথিবীর নিকৃষ্টতম মনে হচ্ছে। সে ছটফট করতে থাকে। আয়াত মুখ দিয়ে করে মাথা নাড়াতে থাকে। এতে যেন অনুভব আরো রেগে যায়। তাই অনুভবের দেওয়া আঘাত যেন দৃঢ় থেকে দৃঢ় হয়। সমস্ত ক্ষোভ আয়াতের উপর ছাড়ছে। আয়াত এই সুঠাম দেহে পুরুষটির শক্তির কাছে পেরে উঠতে পারছে না। আয়াত এবার ফুপিয়ে ওঠে। আয়াতের ফোপানোর শব্দতে অনুভবের হুঁশ ফিরে আসে। আয়াতকে ছেড়ে দিতেই আয়াত ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় অনুভবের গালে। অনুভব নিজেও হতবাক হয়ে যায়। আয়াতের ঠোঁট কেটে রক্ত জমাট বেঁধে যায়। অসহ্য যন্ত্রণা নিয়ে আয়াত গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে দিক দিশা হারিয়ে। অনুভবের যখন খেয়াল হলো আয়াত আশেপাশে নাই, সে বলে উঠল। শিট শিট শিট, এটা আমি কি করলাম? সে দ্রুত গাড়ি থেকে নেমে আয়াতকে খুঁজতে থাকে। আয়াতকে আশেপাশে দেখতে না পেয়ে অনুভব পাগল প্রায়। মাথার চুলগুলো খামচে ধরে সে। চারিদিকে গুটগুটে অন্ধকার, দূর দূরান্তের কিছুই বোঝা যাচ্ছে না। চারিদিকে ঝোপঝাড়। অনুভবের ভয়ের আগে এই জায়গাগুলোতে বিষাক্ত পোকামাকড় উপদ্রব থাকে। অনুভব পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করে। তারপর সে আয়াতকে খুঁজতে থাকে। অনেকক্ষণ যাবৎ খুঁজতে খুঁজতে তবু অনুভব আয়াতকে পায় না। অনুভবের নিজের উপর চরম রাগ উঠে। পারলে নিজেকেই মেরে ফেলতে ইচ্ছা করে। অনুভব একটু এগোতে কারো ফোঁপানোর শব্দ পায়। সে এগিয়ে এসে দেখে আয়াত হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে কান্না করছে। অনুভবের যেন দেহে প্রাণ ফিরে আসে। সে আয়াতের কাছে হাঁটু ভাঁজ করে বসে। আয়াতের মাথায় হাত রাখতে আয়াত তাকিয়ে দেখে অনুভব তার কাছে। সে অনুভবের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে, ছুবেন না আমায়, দূরে যান আপনি, আমার কাছে আসবেন না। এই বলে আয়াত আবারও উঠে দাঁড়ায়। অনুভব আয়াতের কে চেপে ধরে বলে, এখানে থেকে রিস্ক, গাড়িতে চল। না, যাব না, আমি আপনার সাথে। ছাড়ুন আমায়, আমি বাবার কাছে যাব, ছাড়ুন আমায়। আপনি খুব খারাপ, খুব খারাপ অসভ্য মানুষ। প্রথমে থাপ্পড় ও এখন আয়াতের বলা কথাগুলো শুনে অনুভবের মাথা যেন আরো দ্বিগুণ গরম হয়ে যায়। আয়াতের কবজি খামচে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলে, তোকে ধরার ও ছোঁয়ার দুটির বৈধতা আমার কাছে আছে। আয়াত অনুভবের কথার প্রেক্ষিতে বলল, কোন অধিকারে আপনি আমাকে ধরবেন? কিসের ভিত্তিতে? কারণ আমি ওর হাজব্যান্ড। কথাটা এত জোরে বলল যেন আকাশে বজ্রধ্বনির সৃষ্টি করে। অনুভব আবারও বলল, তোকে শুধু ছোঁয়া না, আর অনেক কিছু করার অধিকার আছে। তোর এই ছোট দেহটাকে এ অনুভবের পৃষ্ঠে চাপায় জর্জরিত করার অধিকার আছে। আয়াত কান্নার স্বরে বলল, ওই হাজবেন্ড শুধু কাগজে কলমে, যা অতি দ্রুত এই ঝঞ্ঝাট সম্পর্ক থেকে মুক্তি দিবে। আমিও মুক্তি চাই, নিজের মতো বাঁচতে চাই। মুক্তি দিন আমায়, আমি অনেক দূরে চলে যাব। আমি একটা সাধারণ জীবন চাই। হয় আমাকে একেবারেই মেরে ফেলেন, না হলে মুক্তি দিন। আপনি যেমন এই সম্পর্ক থেকে মুক্তি চান, আমিও চাই। অনুভবের চোখ মুখে এক প্রকার হিংস্রতা। চোখ দুটো যেন রক্তিম আকার ধারণ করে। ওই চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আয়াত অনুভবের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। গা কাঁপুনি দিয়ে ওঠে। অনুভব আয়াতকে থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলে, কিন্তু হাত মুঠো করে উঠে দাঁড়ায়। একটু দূরে গিয়ে লম্বা দম নেয়। নিজেকে বড্ড অস্বাভাবিক লাগছে। ফোঁস করে নিঃশ্বাস নিয়ে হাতের ঘড়িটার দিকে তাকায়। তারপর সে আবার আয়াতের কাছে ফিরে আসে। অনুভব ফ্ল্যাশ লাইট দিয়ে আয়াতের মুখটা দেখলো। মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। চোখের পানিতে আয়াতের সামনে চুলগুলো লেপ্টে আছে। এই মুহূর্তে আয়াত অনুভবকে ভয় পাচ্ছে। অনুভব হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিতে চাইলে আয়াত ভয়ে সিটিয়ে যায়। আয়াত একটু পিছিয়ে যায়। শরীর কেঁপে উঠছে। অনুভব জানে আয়াতের প্যানিক অ্যাটাক হয়। আয়াতের আচরণে অনুভব বুঝে যায় আয়াতের কি হয়েছে। তাই সে রাগদমে আয়াতকে দুহাতে চেপে ধরে। আয়াত কি সব আবোল তাবোল যেন বলতে থাকে। অনুভব সেগুলোতে পাত্তা না দিয়ে আয়াতের মাথায় হাত বুলিয়ে দেয়। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তাই অনুভব নরম স্বরে বলল, কিছু করবো না আমি, শান্ত হ। আয়াত আস্তে আস্তে গা ছেড়ে দেয়। অনুভব আয়াতে শব্দ না পেয়ে আয়াতকে একটু দেখে। মেয়েটার জ্ঞান নেই। চারিদিকে হঠাৎই টপ টপ করে বৃষ্টি পড়া শুরু করে। অনুভব দীর্ঘশ্বাস ফেলল। তারপর আয়াতকে নিয়ে গাড়িতে বসে সে। ফারার জ্বর অনেকটাই কমে এসেছে। দুপুরে ওষুধ খাওয়ার পর ফারা ঘুমিয়েছিল। হঠাৎই ফারার ঘুম ছুটে গিয়েছে। সে ধীরে বিছানায় উঠে বসে। ঘরের ভিতর সে ছাড়া কাউকে দেখতে পেল না। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। আহান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার বাইরে বৃষ্টির মাঝে। দমকা হাওয়া বাইরে থেকে ঘরে আছড়ে পড়ছে যেন। আহান ব্যালকনি থেকে ঘরে এসে দেখে ফারা বিছানায় বসে আছে। আহান এগিয়ে এসে ফারার কপালে হাত দিল। না, জ্বর নাই। আহান ফারাকে কিছু না বলে রুমের বাইরে চলে যায়। ফারা বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দেয়। বেসিনের আয়নায় নিজের প্রতিবিম্বটা দেখলো। আগের মতো সে নেই। ফারা ফ্রেশ হয়ে নিয়ে মুখ মুছতে বের হয়ে দেখে আহান খাবারের প্লেট নিয়ে ঘরে ঢুকছে। আহান ফারাকে দেখে বলল, খাবার রাখা আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। ফারা মাথা নিচু করে রইল। আহান আর কিছু না বলে বেরিয়ে যায়।
ফারা আহানের যাওয়ার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস নেয়। নিজের উপর তিক্ততা হয়েছে তার জন্য তার অতি প্রিয় মানুষটা তার সাথে কথা বলে না। বিয়েটা তো করুণা মাত্র। ফারা কথাগুলো ভেবে মেকি হাসি দিল। ঝড় আর বৃষ্টির তাণ্ডব তখনও থামেনি। প্রকৃতির সেই রুদ্ররূপ উপেক্ষা করে অনুভব আয়াতকে কোলে তুলে নিয়ে শেখ ম্যানশনের ভিতরে ঢুকে পড়ে। বাইরে বজ্রের গর্জন আর ভিজে বাতাস এখন যেন তাদের জন্য মূল্যহীন। আয়াত নিস্তেজ, অনুভবের বাহুর মধ্যে নিথর। অন্দরমহলে তখন থমথমে নিস্তব্ধতা। ইব্রাহিম শেখ ড্রয়িং রুমে বসে আছেন, মাথায় হাত, চোখে অশান্তির ছায়া। পাশের সোফায় বসা ইহাম শেখ। অনুভব যখন ভেজা শরীরে আয়াতকে কোলে নিয়ে ঘরে ঢুকে, ইহাম শেখ এগিয়ে এসে বিস্ফোরিত চোখে তাকায়। এক মুহূর্তে নীরবতা ভেঙে ইহাম চিৎকার করে ওঠে। কি হয়েছে আমার মেয়ের? কি করেছো তুমি আমার মেয়ের সাথে? তার কণ্ঠের অসহায়তা, রাগ আর আতঙ্ক মিশে এক অদ্ভুত প্রতিধ্বনি তোলে চারিপাশে। অনুভব কিছু না বলে আয়াতকে নিয়ে রুমের দিকে যায়। তারপর আয়াতকে শুয়ে দিয়ে আবার নিচে নেমে আসে। অনুভব নিচে আসতে ইব্রাহিম শেখ গিয়ে অনুভবের গালে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দেয়। অহমিকা শেখ এগিয়ে এসে বলে, এ কি করছো তুমি? ছেলের গায়ে হাত তুলছো? ছেলে কি এমন করেছে? আর তাছাড়া ছেলে কি ছোট আছে? ইব্রাহিম শেখ চিৎকার দিয়ে বলল। ওকে, আমার সামনে থেকে সরে যেতে বলো। ইহাম শেখ ইব্রাহিম শেখের কাছে এসে বললেন, ভাইজান, তুমি উত্তেজিত হয়েও না। আমি সব কিছু ভেবে নিয়েছি। এতদিন যাবৎ যা করনি, এখন সেটা করার সময় এসে গেছে। আমি সব কাগজপত্র ঠিক করেছি ডিভোর্সের জন্য। আমি চট্টগ্রাম থেকে ফিরেই ডিভোর্সের কাজ শেষ করে ফেলব। আমার মেয়ের একটা জীবন আছে। ইহাম শেখের কথা শুনে অনুভব একটু গটগট করে বাহিরে চলে যায়। অহনিকা শেখ ছেলেকে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু তার আগেই অনুভব চলে যায় ঝড় বৃষ্টির মধ্যে। ইহাম শেখ আরো বলেন, আমি কাল আয়াতকে তার মামার বাড়িতে দিয়ে আসবো। ইব্রাহিম শেখ এই কথা শুনে কিছু বলতে পারলেন না। তার ছেলের জন্য সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে একটা রুমের মাঝখানে চেয়ারে বসে আছেন এনামুল হক। চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরো কয়েকজন অফিসার। পরিবেশটা থমথমে, উত্তেজনা যেন ঘনীভূত। এনামুল হকের মুখে স্পষ্ট রাগের ছাপ, মেজাজ তার প্রচন্ড গরম। এখনো পর্যন্ত অপরাধীদের কোনো খোঁজ মেলেনি, এবং এর প্রধান কারণ ডেভিড ম্যাক। এই রহস্যময় চরিত্রটি যেন সমস্ত চোখের বাইরে চলে গেছে। খবর এসেছে ডেভিড ম্যাক এখন বাংলাদেশে অবস্থান করছে। এনামুল হক ঘাড় ঘুরিয়ে আদমান কায়েসের দিকে তাকালেন, কণ্ঠে দৃঢ়তা অথচ চাপা রাগ। কাজ কতদূর হলো তোমার আদমান? তুমি কি ভুলে যাচ্ছ তোমার হাতে সময় খুবই অল্প? তাছাড়া প্রতিনিয়ত আমাদের দেশের অনেক মেয়ে নিখোঁজ হচ্ছে। আদমান কায়েস টেবিলের উপর পেপার ওয়েট ঘুরাতে ঘুরাতে গম্ভীর কণ্ঠে বলে, ভুলে যায়নি। আমি আমার কর্তব্য পালনে কোনো গাফিলতি করব না। একটু সময় লাগছে, তবে খুব দ্রুতই আমরা এই ডেভিড ম্যাককে ধরে ফেলব। এনামুল হক আদমান কায়েসকে পার্সোনালি অনেক পছন্দ করেন এবং ভালোবাসেন। তাছাড়াও তার কাজের ধরন, ক্ষণশীলতা, সবকিছুর জন্যে তিনি আদমান কায়েসকে ভরসা করেন। অনুভব ভোরে ভোরে টাইমে শেখ ম্যানশনে ফিরে আসে। ভেজা জামা কাপড়গুলো ছেড়ে শুয়ে পড়ে। সকাল 11টা অবধি সে ঘুমায়। সচরাচর সে সকালে উঠে, তবে ভোরে ফেরার জন্য অনেকটা বেলা হয়ে গিয়েছে। অনুভব ঘর থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে আসে। আজকে বাসার পরিবেশটা যেমন অন্যরকম লাগছে, কেমন যেন নিস্তব্ধ। মনে হচ্ছে নিজের সাথে কাছের জিনিসটা হারিয়ে গিয়েছে। অনুভব কিচেনে রহিমা খালাকে দেখে বলল, খালা, এক কাপ কফি দিও তো, আমি ছাদে আছি। বলেই উপরের দিকে হাঁটা দেয়। আয়াতের কথা মনে হতে অনুভব আয়াতের রুমের দিকে তাকায়। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে পুরো ঘর ফাঁকা। অনুভব ব্যালকনিতে যায়, সেখানেও ফাঁকা। অনুভব ভ্রু কুঁচকে বলল। কোথায় গেল মেয়েটা? তারপর সে আয়াতের ঘর থেকে বেরিয়ে ছাদের দিকে হাঁটা দেয়। ঈশা ছাদে একাই বসে আছে। অনুভব ঈশার কাছে গিয়ে বলল। একা বসে আছিস যে? ঈশার মুখটায় যেন এক ধরনের মলিনতা ছড়িয়ে আছে। চোখের কোণে জমে থাকা পানিটা রোদের আলোতে চিকচিক করে উঠছে। অনুভব ঈশার দিকে তাকিয়ে নরম স্বরে বলল। কি হয়েছে, কাঁদছিস কেন? ঈশা ভাইয়ের প্রশ্নে যেন ভেঙে পড়ল, কাঁপা কাঁপা গলায় বলল। চাচু আপুকে তার মামার বাসায় পাঠিয়ে দিয়েছে। এই কথাটা শুনে মুহূর্তে অনুভব যেন স্তব্ধ হয়ে গেল, যেন কেউ এক ঝটকায় তার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। আয়াতকে মামার বাসায় পাঠিয়ে দেওয়া, এই কথাটা অনুভবের হৃদয়ে ছুরির মতো বিঁধে যায়। চুপচাপ দাঁড়িয়ে থেকে সে ভিতরে ভিতরে চলতে থাকে নিঃশব্দ রক্তক্ষরণ। আয়াত শেখ ম্যানশন থেকে চলে যাওয়ার 2 দিন কেবল পেরিয়েছে, অথচ শেখ ম্যানশন যেন নিঃশ্বাস হারিয়েছে। সারাটা বাড়ি নীরব, গুমোট যেন শোক ছড়িয়ে আছে বাতাসে। মানুষগুলো কেমন যেন প্রাণহীন, চোখে অচেনা শূন্যতা। ঈশ্বর বুঝার পর থেকে আয়াত হয়ে উঠেছিল তার বড় বোনের মতো, সাথী, খেলার সঙ্গী, শাসন আর স্নেহে ভরা প্রতিটি মুহূর্ত। এই বাড়ির প্রতিটি কোণায় কোণায় রয়েছে আয়াতের ছোঁয়া, তার চিহ্ন। 2 বোনের হাসি, কলরব, দৌড়ঝাঁপে মুখরিত ছিল এই প্রাসাদ। আজ সেসব মিলিয়ে গেছে এক বিষণ্ণ কালো ছাওয়ায়।
যেখানে একদিন ছিল আনন্দের উচ্ছ্বাস, আজ সেখানে কেবলই নীরবতা। শেখ ম্যানশনের প্রতিটা দেয়াল যেন আজ তার অভাব অনুভব করছে। আয়াতের শূন্যতায় ডুবে আছে পুরো বাড়ি, পুরো হৃদয়। অহমিকা শেখ খেয়াল করছেন 2 দিন যাবৎ অনুভবের মাঝে অনেক পরিবর্তন। কেমন যেন বুক গম্ভীর করে থাকে, বাসায় থাকে না বললেই চলে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, বাসায় ফিরে অনেক রাতে, কোনোদিন না তাকিয়ে সোজা নিজের ঘরে যায়, কারোর সাথে তেমন কথাও বলে না। কেমন যেন হঠাৎ করে অনেক পরিবর্তন। আহান, রুবায়েত, সিফাত, তৌফিকও ভীষণ অবাক হয়। অনুভবের সাথে তাদের ফ্রেন্ডশিপ প্রায় অনেক বছরের। অনুভব তাদের সাথে দিনের বেশিরভাগ সময় কাটাতো। সেই অনুভবের মাঝে এত পরিবর্তন যেন তাদের ভাবনা সৃষ্টি করে। রুবায়েত জানে আয়াতকে তার মামার বাসায় পাঠানো হয়েছে। রুবায়েত অনুভবকে জিজ্ঞাসা করেছিল তার এই পরিবর্তনের কারণ কি। অনুভব এর প্রেক্ষিতে বলেছিল। আমার আবার কি হবে? আম ফাইন। তবে রুবায়েত খুব ভালো করেই বুঝতে পারে আয়াতের দূরে যাওয়াটাই অনুভবের পরিবর্তনের প্রধান লক্ষণ। আয়াত তার মামার বাড়িতে এসে যেন নিজেকে একেবারে ঘরবন্দি করে রেখেছে, নিঃসঙ্গ, নীরব। 2 দিন আগে যখন ইহাম শেখ সকালবেলা তাকে ডেকে বলেছিল সবকিছু প্রস্তুত রাখতে, আয়াতের মনে যেন এক প্রবল ঝড় বয়ে গিয়েছিল। কিন্তু সে নিজেকে শক্ত করে নিয়েছে। অনেক হয়েছে এই ঝুলে থাকা সম্পর্কে বোঝা টেনে নেওয়া। সবসময় অন্যের কাছে মাথা নিচু করে থাকা যেন তার আত্মসম্মানে আঘাত করে। তাই সে নিজেকে এক কঠিন আবরণে মুড়ে ফেলেছে। শেখ ম্যানশন থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার শুধু অনুভবের ব্যালকনির দিকে তাকিয়েছিল সে, তারপর আর কোনো দিকে না ফিরে নিঃশব্দে গাড়িতে উঠে বসে। বুক চিরে যেন এক দীর্ঘ ভারী নিঃশ্বাস বেরিয়ে আসে। আর চোখের জলগুলো আর বাধা মানতে চাইছে না। সবার আড়ালে সে চুপি চুপি সে অস্ত্রগুলো মুছে নেয়। আয়াত আনমনে জানালার কাছে বসে একদৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। চোখে মুখে কেমন এক বিষণ্ণতার ছায়া। পেছন থেকে তার মামাতো বোন রেখার ডাক শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। পেছন ফিরে তাকিয়ে দেখে তার মামাতো বোন দাঁড়িয়ে আছে খাবারের প্লেট নিয়ে। আয়াতের মামি ইয়াসমিন বেগম আয়াতকে দেখে বলল, এমনভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? খাওয়া দাওয়া তো করিস না। আয় তোকে খাইয়ে দে। আয়াত তার মামির দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল। আমার খেতে ইচ্ছে করছে না মামি, পরে খাবো। ইয়াসমিন বেগম তখন কঠিন কণ্ঠে বললেন, কোনো কথা শুনিস না? 2 দিন ধরে তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বি। এই বলে তিনি আয়াতের সামনে বসে ভাত মাখাতে শুরু করলেন। এক লোকমা করে ভাত তুলে আয়াতের মুখে দিয়ে বললেন। খা মা, একটুও না খেয়ে থাকা ঠিক না। আয়াত আর কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল সব। খাওয়া শেষ হলে মামি তার এঁটো প্লেট নিয়ে বাইরে চলে গেলেন। খাওয়া শেষ হতেই আয়াতের মামাতো বোন পাশে এসে বসে পড়ল। আপু, তোমার কি মন খারাপ? সব সময় দেখি তুমি চুপচাপ থাকো। আমাদের সাথে খেলো না কেন? আয়াত মৃদু হেসে বলল। কই মন খারাপ না তো। আচ্ছা, এখন থেকে খেলবো কেমন? বাচ্চাটা আয়াতের কথা শুনে খুশি হয়ে বলল। ইয়ে, আয়াত আপু আমার সাথে খেলবে। বাচ্চাটা যেন নাচতে নাচতে বাইরের দিকে দৌড়ে যায়। ফারা অনিমার সাথে কিচেনে রান্না করছে। ফারাকে অনিমা কিছু করতে নিষেধ করলে ফারহা বলে। আম্মু, আমি করতে পারবো। সব সময় শুয়ে বসে থাকতে ভালো লাগে না আমার। তাছাড়া এগুলি আমি কত করেছি আগে। আমি সব করতে পারি, বুঝলে? দাও, আজ আমি রান্না করছি। ফারার কথায় অনিমা মুচকি হাসি দিয়ে বলল। পাক্কা রাঁধুনি, কিন্তু তোর এখন এসব করতে হবে না। এমনিতেই খুব দুর্বল তুই। তাছাড়া আগে কি করছিস না করছিস সেসব আমি জানতে চাই না। এখন তুই যেহেতু আমার মেয়ে, তাই আমি আমার মেয়েকে কোনো কাজ করতে দিব না। অনিমার কথা শুনে ফারহা মুখ ভার করে ফেলল। ইকবাল হোসেন কিচেনের দিকে এসে ফারাকে মুখ ভার করে থাকতে দেখে বলল। তোমার মন খারাপ কেন মামনি? কি হয়েছে? ফারা ইকবাল হোসেনের কাছে গিয়ে বলল। দেখো না বাবা, আম্মু আমাকে রান্না করতে দিচ্ছে না। আমি তো রান্না পারি। তাছাড়া আমি এখন পুরোপুরি সুস্থ। সব সময় শুয়ে বসে থাকতে কি ভালো লাগে? আপনি বলুন। ইকবাল হোসেন ফারার কথা শুনে হেসে বলল। আমার মেয়ে যখন রান্না করতে চেয়েছে অবশ্যই সে করবে। দেখি কে আসে বারণ করতে। আজ আমি আমার মেয়ের হাতে রান্না খাবো। এই বলে তিনি অনিমার দিকে তাকিয়ে বলল। আজকে তোমার চিকেন থেকে ছুটি। আজ পারামা রান্না করবে। ইকবাল হোসেনের কথায় অনিমা কপাট রাগ দেখিয়ে বলল। তুই ওর কথায় প্রশ্রয় দিও না তো। তুমি চুপ থাকো কুটনি বুড়ি। আমি আমার মেয়ের হাতের এই রান্না খাবো। যাও যাও কিচেন থেকে। ইকবাল হোসেন অনিমাকে এক প্রকার জোর করে কিচেন থেকে বাইরে নিয়ে যায়। ফারা শ্বশুর শাশুড়ি কাণ্ড দেখে একটু হাসি দেয়। ফারার জীবনের সমস্ত ঘটনা তাদের জানা, তাই তারা সবসময় চেষ্টা করে ফারাকে কোনো না কোনোভাবে হাসানোর। তাদের ভালোবাসাগুলো কত সুন্দর, কিন্তু তার ভাগ্যে
কথাগুলো ভেবেই যেন ভিতরটা জ্বলে ওঠে। তারপর সে রান্নার কাজে মন দেয়। রান্নাবান্না শেষ করে ফারা কিচেনের সমস্ত কিছু গুছিয়ে রেখে উপরে গিয়ে গোসল করে নেয়। আজ সে একটা শাড়ি পরবে। এই আইডিয়াটা মূলত অনিমা বেগমের। তাই শাশুড়ির কথা মেনে সে সুন্দর একটা শাড়ি পরে। দুপুর 2টার দিকে আহান বাসায় ফিরে। সে সোজা উপরে গিয়ে আগে ফ্রেশ হয়ে নেয়। বাহিরে প্রচুর গরম আর রোদ, যার জন্য শরীর ঘেমে একাকার হয়ে গেছে। ফারা তখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আহান টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। 20 মিনিটের মতো গোসল করে সে টাওয়াল পেঁচিয়ে বের হয়ে আসে। ফারা ব্যালকনি থেকে ভেতরে আসতেই আহানকে এই অবস্থা দেখে চিৎকার দিয়ে ওঠে। আহান তাড়াতাড়ি করে ফারার মুখটা চেপে ধরে বলে, স্টুপিড, চিৎকার করতেছো কেন? ফারা আহানকে দেখে যেন শুকনো ঢোক গিলল। সদ্য গোসল করে যেন আহানকে আরো আকর্ষণীয় লাগছিল। মাথা থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছিল। ফারা দ্রুত চোখ নামিয়ে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। আহান ফারাকে ছেড়ে দিতেই ফারা বলে ওঠে, এসব কি পরে আছেন? আপনার কি জামা কাপড় নেই? ঘরের ভেতরে এমন উদম গায়ে কেউ থাকে? আহান ফারাকে দেখেই যেন থমকে যায়। মেয়েটা আজ শাড়ি পরেছে। এই শাড়িতে যেন মেয়েটাকে অনেকটাই বড় বড় লাগছে। আহান নিজেকে সামলে নিয়ে বলল, আমি খারাপ কি পড়েছি? তুমি হয়তো ভুলে যাচ্ছ ঘরটা আমার, তাই আমার যেমন খুশি সেরকম ভাবে থাকবো। ফারা রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ হ্যাঁ জানি, এটা আপনার রুম। আমি তো দুদিনের মেহমান। এই বলে সে রুম থেকে বেরিয়ে যায়। ফারা বেরিয়ে যেতে আহান মুচকি হাসি দিয়ে বলল, পাগল একটা। কফি শপের এক কোণে অনুভব এবং রুবায়েত বসে আছে। চারিপাশে নরম আলো, হালকা কোলাহল আর কফির সুগন্ধে ভরে আছে বাতাস। এই দেখা সাক্ষাতের আয়োজক মূলত লিয়া। সেই রুবায়েতকে অনুরোধ করেছিল অনুভবকে নিয়ে আসার জন্যে। যদি অনুভব আসতে চায়নি, রুবায়েত একরকম জোর করে তাকে নিয়ে এসেছে। রুবায়েতের চোখ মাঝে মাঝে অনুভবের দিকে চলে যায়। অনুভব কিছু না বলে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে, যেন বাইরের জগৎ তার কাছে একদম অর্থহীন। তার এমন অনাগ্রহী আচরণ দেখে রুবায়েত মনে মনে হাসে। একটা চাপা দুষ্টু আনন্দ যেন তার মনে খেলে যায়। অনুভব বারবার ঘরের দিকে তাকাচ্ছে। বিরক্ত হয়ে বলল, আর কতক্ষণ ওয়েট করব? তুই থাক, আমি বরং চলে গেলাম, আমার কাজ আছে। রুবায়েত হাসি দিয়ে বলল। কি আর করবি, এই তো। রুবায়েতের কথাটা অনুভব শেষ করতে দিল না, তার আগেই বলল, একটা সাউন্ড করলে থাপড়িয়ে মুখের মানচিত্র পাঠিয়ে দেব। 5 মিনিটের মধ্যেই কফি শপে লিয়া প্রবেশ করে। চেনা মুখ খুঁজে নিতে তার সময় লাগে না। সে এক নজরে দেখতে পায় রুবায়েত আর অনুভব ইতিমধ্যে এসে গেছে। মুখে এক ফোঁটা হাসি নিয়ে সে এগিয়ে আসে টেবিলের দিকে। টেবিলের সামনে দাঁড়িয়ে সে হালকা গলায় রুবায়েতকে জিজ্ঞাসা করে, দেরি করে ফেললাম না তো? রুবায়েতের কথায় লিয়া এক চোখে কটমট করে তাকালো। চেয়ার টেনে অনুভবের দিকে চেয়ে বলল, কেমন আছিস সোনু? অনুভব মাথা নিচু করে ফোনে ডুবেছিল। তার কথায় সামান্য মাথা তুলে এক ঝলক তাকিয়ে গম্ভীর গলায় বলল। ভালো। তারপর সে আবারও ফোনের স্ক্রিনে মনোযোগ দিল। উত্তর পেয়ে কিংবা বলা ভালো উপেক্ষিত হয়ে লিয়া কিছুটা অপমানিত বোধ করলো। তবুও নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক স্বরে বলল। তোদের দিনকাল কেমন চলছে? রুবায়েত লিয়ার দিকে তাকিয়ে হেসে বলল, আমি তো সিঙ্গেল মানুষ, আমার দিনকাল একদম বিন্দাস। তবে কারো একজনের দিনকাল কিন্তু মোটেও ভালো যাচ্ছে না। লিয়া চোখ বড় বড় করে বলল। ও মা, কার দিনকাল খারাপ যাচ্ছে অনু? তুই কিছু জানিস? অনুভব চোখ না তুলে ফোনের দিকে তাকিয়ে সংক্ষেপে উত্তর দিল। নাও। তারপর রুবায়েত বলল। এই কেন আমাদেরকে ডেকেছিলি লিয়া? লিয়া নিজেকে একটু প্রস্তুত করে নিল। তারপর লম্বা দম ছেড়ে অনুভবের এক হাত চেপে ধরে তার দিকে তাকিয়ে বলল, আই লাভ ইউ অনুভব, আই রিয়েলি লাভ ইউ। এবার অন্তত আমায় ফিরিয়ে দিস না? লিয়ার কথা শুনে রুবায়েত বড় বড় চোখে তাকায়। অনুভব এক ঝটকায় লিয়া থেকে হাতটা সরিয়ে বজ্রকণ্ঠে বলে, ডিসকাস্টিং গার্ল, সাহস কি করে হলো আমাকে ধরার? অনুভবের চোখ মুখ যেন রক্তিম হয়ে যায়। অনুভব আচানকই উঠে দাঁড়ায়। কোনো দিকে না থেকে সে কফি শপ থেকে বেরিয়ে আসে। অনুভবের চলে যাওয়ার দিকে লিয়া তাকিয়ে থাকে। অনুভবকে সে অনেক আগে থেকেই ভালোবাসে, কিন্তু কখনো বলার সুযোগ হয়নি। নিজেকে একটু সময় দিতে চেয়েছিল। রুবায়েত বলল, প্রপোজ করার জন্য আর লোক পেলি না? বিবাহিত পুরুষদের দিকে তো চোখ পড়লো। রুবায়েতের কথা শুনে লিয়া যেন চমকে যায়। কান্নারত কণ্ঠে বলে, মানে? মানে এটাই, অনুভবের বিয়ে হয়েছে, তাও আজ থেকে 4 বছর আগে। তুই মিথ্যা বলছিস তাই না? মজা করছিস আমার সাথে? তোর সাথে কি আমার মজা করার মতো সম্পর্ক? যা সত্যি তাই বললাম। এই বলে রুবায়েত বিল দিয়ে সেখান থেকে প্রস্থান করে। অনুভব গাড়িতে ড্রাইভিং সিটে বসে ফোঁস করে নিঃশ্বাস নেয়। কয়েকদিন ধরে কোনো কিছুতে সে শান্তি পাচ্ছে না। তার উপরেই উটকো ঝামেলা। কয়েকদিন ধরে অনুভবকে ফোন দিয়ে চালাচ্ছিল এলিয়া। অনুভব চোখ দুটো বন্ধ করে নেয়। আয়াতের মুখটা ভেসে ওঠে। অনুভব তাড়াতাড়ি করে চোখ খুলে বিড়বিড় করে বলে, আমাকে অশান্তিতে রেখে তুই শান্তিতে আছিস?
এই বিয়ে নামক ঝঞ্ঝাটের জন্য আয়াতের পড়াশোনার অলরেডি 12টা বেজে গেছে। সামনেই তাদের এক্সাম আছে, তাই আয়াত বই নিয়ে বসেছে আজ। হঠাৎই তার ফোনটা বেজে উঠল। আয়াত ফোনটা হাতে নিয়ে দেখলো ফারা ফোন দিয়েছে। আয়াত নিজেকে একটু বকা দিল। ইস, মেয়েটার একটু খোঁজ নিতে পারেনি ঝামেলার জন্য। আয়াত ফোনটা রিসিভ করে ওপাশ থেকে শুনতে পায় ফারার কণ্ঠ। ফারা অভিযোগের খাতা খুলে এক নাগাড়ে বলল, তুই আমাকে ভুলেই গেছিস আয়াত। একটা বারও ফোন দিস না, আমায় একটা খোঁজও নিলি না। ফারার কণ্ঠে যেন অভিমান মিশে আছে। ফারা লম্বা অভিযোগ করে একটু দম নিল। তারপর আয়াত বলল, একসাথে এত প্রশ্ন কেউ করে? আমি একটু সমস্যার মধ্যে ছিলাম। তারপর একে একে সমস্ত ঘটনা ফারাকে বলে। ফারা নিজেও যেন স্তব্ধ হয়ে যায়। এত বড় একটা সত্যি এতদিন যাবত তার প্রিয় বান্ধবী তার থেকে লুকিয়েছে। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ফারা সবকিছু শুনে বলল, এত বড় কথা তুই আমার কাছ থেকে লুকোতে পারলি আয়াত? আমি কি তোর কাছের কেউ না? তুইও তো আমার থেকে লুকিয়েছিলি। আমার আর তোর পরিস্থিতি কি এক ছিল? আয়াত দীর্ঘশ্বাস ফেলে বলল। বাদ দে এসব কথা। তারা আরো 5 মিনিট কথা বলে ফোন কেটে দিল। আয়াত ফোনটা টেবিলে রাখতে আবারও তার মুঠোফোন বেজে ওঠে। অচেনা নাম্বার দেখে ফোনটা রিসিভ করলো না। রিং হতে হতে কলটা কেটে যায়। মুহূর্তের মধ্যে আবারও সেই নাম্বার থেকে কল আসে। আয়াত কলটা রিসিভ করতে ওপাশ থেকে স্লো ভয়েসে বলে ওঠে। লাভ বার্ড। আয়াত কথাটা শুনে কেমন যেন কেঁপে ওঠে। এমন ভয়ানক কণ্ঠ আর আগে কখনো শুনেনি। কাঁপা কাঁপা কণ্ঠে বলল। কে আপনি? আয়াত আর কিছু শুনতে পেল না, শুধু ফোনের ওপাশ থেকে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তাই আয়াত বলল, কিছু বলছেন না যে কে আপনি? ওপাশ থেকে উত্তর আসার আগে সাথে সাথে লাইনটা কেটে যায়। উত্তপ্ত রোদের একটা দিনে আয়াত ভার্সিটিতে এসেছে। আজ প্রায় বেশ কয়েকদিন যাবৎ সে ভার্সিটি আসেনি, তবে সে অনলাইনে বন্ধুদের কাছ থেকে অ্যাসাইনমেন্টগুলো নিয়েছে। অ্যাসাইনমেন্ট রেডি করা, পড়াশোনা সব মিলিয়ে আয়াত ব্যস্ত। আয়াত ভার্সিটির মাঠ প্রাঙ্গণে আসতে রুদ্র তানিয়া দেখা পায়। রুদ্র তানিয়া এগিয়ে এসে বলে, ফাইনালি আয়াত তুই আসলি। তোর আর পাড়ার কি হয়েছে বলতো? তোরা কদিন যাবৎ ক্লাসে আসছিস না, সামনে যে এক্সাম সেটাই ভুলে গেলি? তাদের কথার মাঝেই ফারা উপস্থিত হয়। আহান ফারাকে ড্রপ করে চলে গেছে। আহান আর ফারা সম্পর্ক একটু উন্নতির দিকে এগোচ্ছে। ফারা তাদের কাছে এসে দাঁড়ালে তানিয়া বলে, এই যে আর এক মহারানী হাজির। এই তোদের কি হয়েছে শুনি? আয়াত নিজেকে স্বাভাবিক রেখে বলল। আমার আবার কি হবে? শুনলাম ফারার বিয়ে হয়েছে। রুদ্র প্রশ্নবোধক চাহনি দিয়ে প্রশ্ন করলো। ফারা থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, ওই আর কি হয়েছে? তোরা দুইটাই বাটপার, দুইজনে বিবাহিত, অথচ আমরা জানি না। তানিয়ার কথায় আয়াত চমকে যায়। ফারার বিষয়টা তো সেদিন সে ওদের বলেছিল। ওরা বারবার খোঁজ করেছিল ফারার, কিন্তু ওর বিষয়ে তো কেউ জানেও না। তাহলে তাকে কে বলল? আয়াত রুদ্র তানিয়ার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, তোদের এই কথা কে বললো? আমি তো এই বিষয়ে কাউকে বলিনি। সত্যি কখনো চাপা থাকে না বুঝলি। আমাদের দুটোকেই আজ তোরা ট্রিট দিবি। যা খাইতে চাইবো তাই খাওয়াতে হবে, না কোনো কথা শুনবো না। ফারা রুদ্রর পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, পেটুক কোথাকার। তারপর তারা ক্লাসের দিকে যায়। ক্লাসরুমে ঢুকে তৃতীয় সারিতে গিয়ে বসে। কিছুক্ষণ ওর ভিতর ক্লাসে মুজাহিদ স্যার আসে। তিনি এসে আয়াতকে ডেকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলো। তুমি আয়াত? আয়াত একটু ভয় পেয়ে যায়। তাকে হঠাৎ প্রশ্ন করছে। সে কিছুদিন ভার্সিটিতে আসেনি, সেজন্য নাকি? কেউ কি আমার নামে ক্লেম করেছে নাকি ভার্সিটি না আসার জন্য? সব উদ্ভট চিন্তা ডুবে যায় আয়াত। ফারা পাশ থেকে আয়াতকে মৃদু ধাক্কা দিয়ে বলে, স্যার তোকে কিছু জিজ্ঞাসা করছে আয়াত, চুপ করে আছিস যে? আয়াত হকচকিয়ে ওঠে। ভাবনা থেকে বের হয়ে সামনে তাকিয়ে বলে, জি স্যার, আমি আয়াত। কিছু হয়েছে স্যার? মুজাহিদ স্যার বললেন, না বসো, এমনি জানার ছিল। স্যারের পারমিশন পেয়ে আয়াত বসে পড়ে। পাশ থেকে ফারা আয়াতকে বলে, স্যার তোর নাম জানার কারণ কি ছিল? আয়াত ফারার দিকে সরু চোখে তাকায়। তারপর বলে, আমি নিজেই সেটাই ভাবছি, তোকে এর জবাব কিভাবে দেই। ক্লাসের মধ্যে আয়াত থাকলেও তার মন কোথায় যেন আটকে আছে। অপরিচিত সেই কণ্ঠটা যেন আয়াতকে ভাবনার জগতে নিয়ে গেছে। আয়াত নিজের অস্পষ্ট স্বরে বলে, লাভবার তাকে কেউ কেন এই নামে ডাকবে? তবে এই ডাকটা এর আগেও শুনেছে। নিজের ভাবনাতে আয়াত বিরক্ত হলো। মনে মনে নিজেকে একটু গালি দিল। কেন সে এসব নিয়ে ভাবছে? হয়তো কোনো শয়তান ছেলে পেলে হবে। মেয়েদের নম্বর পেলেই যেন আকাশে চাঁদ পেয়ে যায়। আয়াত বিরক্তিকর ভাব নিয়ে ফারার দিকে তাকায়। ফারা আয়াতের দিকে তাকিয়ে আছে দেখে বলল, আমার দিকে এভাবে তাকানোর কি আছে? সত্যি করে বলতো তোর কি হয়েছে? আয়াত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নতুন করে আর কি হবে? তুই কি চাস আয়াত?
আমার কিছু চাওয়ার নেই। দুপুর 2টায় ক্লাস শেষ করে চারজনে ভার্সিটি থেকে বের হয়ে রেস্টুরেন্টে যায় তানিয়া ও রুদ্রকে ট্রিট দেওয়ার জন্য। রেস্টুরেন্টের ভিতর গিয়ে তারা খাবার অর্ডার করে। বেশ কিছুক্ষণ পর তাদের অর্ডারকৃত খাবার আসে। ফারাত ও রুদ্রকে বলেই বসলো। আর জীবনে পাবি না। রুদ্র ফারার কথার পিঠে বলল। সে পরে দেখা যাবে, কিন্তু বর্তমানে মিস করা যাবে না। তারপর তারা খাবারে মনোযোগ দিয়ে টুকিটাকি কথাবার্তা বলে। তাদের খাওয়ার মাঝে হঠাৎ বাহিরে গট্টগোল মানুষের চিৎকার চেঁচামেচি শুনতে পায়। দুর্বৃত্তরা হামলা করেছে রেস্টুরেন্টের সামনে। চারিদিকে মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটাছুটি করছে। শহরের মানুষজনদের কাছে ডেভিড মেক একটি পরিচিত নাম, তবে সে পরিচিত হয়ে পড়েছে যা কোনো ভালোর জন্য নয়। তিনি একজন রহস্যময় এবং আলোচিত ব্যক্তি, যার পরিচিতি মূলত অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্ততার জন্য। ডেভিড মেক বেশিরভাগ সময় দেশের বাইরে অবস্থান করেন। সেখানেও তিনি নানাবিধ অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যায়। তার বিরুদ্ধে বিদেশে অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে। দেশের ভেতরে তার প্রভাব কোনো অংশে কম নয়। তার নেতৃত্বাধীন সন্ত্রাসী চক্র দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চলছে। ডেভিড ম্যাক ও তার চক্রের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা এবং উদ্বেগ দিন দিন বাড়ছে। আইন শৃঙ্খলা বাহিনী তাকে আইনের আওতায় আনার জন্য কাজ করছে, তবে তার বৈশ্বিক নেটওয়ার্ক ও গোপন অবস্থান এই প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। আয়াতরা বাইরে এসে দেখতে পায় একজনকে খুন করা হয়েছে। আয়াত সেটা দেখে ভয়ে হাত পা কাঁপতে থাকে। ফারা শরীরটাও কাঁটা দিয়ে ওঠে। এমন অপ্রীতিকর ঘটনায় আয়াতের শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। ফারা একটু শক্ত হলেও আয়াতের এসব কখনোই দেখতে পারত না। ফারাও তা নিয়ে আয়াতকে ধরে বলল। তুই ঠিক আছিস আয়াত? আয়াতের চোখ জোড়ায় ভয়ের ছাপ স্পষ্ট। মুখ ফুটিয়ে কিছু বলতে পারছে না যেন। দু চোখে তখন অশ্রুকণা গড়িয়ে পড়ে। ফারা দ্রুত আয়াতকে একটা চেয়ারে বসিয়ে রুদ্রকে বলে এক গ্লাস পানি নিয়ে আসার জন্য। রুদ্র তাড়াতাড়ি করে এক গ্লাস পানি এনে আয়াতকে দেয়। আয়াত পানির গ্লাসটা ঢকঢক করে খেয়ে লম্বা দম নেয়। দিনে দুপুরে এমন ঘটনায় সকলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর একটা গাড়ি এসে থামে ঘটনাস্থলে। সেখান থেকে বের হয়ে আসে আদমান কায়েস। নিজেকে পুরোটা কালো পোশাকে ঢেকে রেখেছে, মুখটাও কালো কাপড়ে আবৃত। তাকে চেনার উপায় বিন্দুমাত্র যেন নেই। সকলের মাঝে যেন এই কালো পোশাক পরিহিত অচেনা যুবকটাকে জানার আগ্রহ লক্ষ্য করা যায়। আদমান কায়েস এগিয়ে এসে লাশটার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখে অদ্ভুত এক গাম্ভীর্য, মুখে নিঃশব্দ একটা চিন্তার রেখা। পেশাদার চোখে তিনি মৃতদেহটা ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। ছেলেটার পেটের মাঝ বরাবর গুলি চিহ্ন, রক্তে ভেজা। জামাটার নিচে মৃত্যুর নির্মম সিলমোহর। আদমান কায়েস চারিপাশটা খুঁটিয়ে দেখছিলেন। প্রতিটি কোণ, প্রতিটি ছোঁয়া তার চোখ এড়ায় না। তিনি খুঁজলেন সম্ভাব্য প্রমাণ, কোনো সিগারেটের শেষ টুকরো, হেঁটে যাওয়া ছাপ কিংবা বুলেটের খোসা, কিন্তু আশেপাশে এমন কিছু চোখে পড়ল না যা এই রহস্যের খোলস খুলতে সাহায্য করতে পারে। সত্যটা যেন নিজেকে লুকিয়ে রেখেছে অন্ধকার গভীরে। তার সাথে আসা অফিসারদের লাশটিকে গাড়িতে তুলতে বললেন। আদমান কায়েসের চোখ যায় সামনে বসা আয়াতের ভয়ার্ত মুখটার দিকে। চোখে মুখে ভয় স্পষ্ট দেখলেন তিনি। আয়াত আদমান কায়েসকে দেখে। তার চোখ দুটো দেখে যেন ভয়ে কেঁপে ওঠে আয়াত। আদমান কায়েসের চোখ যেন রক্তলাল, যেন ওই চোখের অগ্নিকুণ্ডের আগুন দাউ দাউ করে জ্বলছে। ওই চোখের মাঝে কিছু একটা আছে। সে চিনে এই চোখ দুটোকে, দেখেছে সে, তবে মনে করতে পারল না। আদমান কায়েস রুদ্রকে ইশারা করলেন তার দিকে যাওয়ার জন্য। রুদ্র এগিয়ে গেলে আদমান কায়েস আয়াতের দিকে আঙ্গুল দেখিয়ে স্লোভাবে বললেন। মেয়েটার কি হয়েছে? রুদ্র আদমান কায়েসের ইশারা দেখে বলল। ও আমাদের ফ্রেন্ড আয়াত, আসলে অনেক ভয় পেয়েছে তো। রুদ্রের কথা শুনে আদমান কায়েস ভ্রু কুঁচকে তাকালো আয়াতের পানে, তারপর বলল। ওকে পৌঁছে দিও। এই বলে তিনি গাড়িতে উঠে মুহূর্তের ভেতরে চলে যায়। তা নিয়ে এগিয়ে এসে বলল। কি জিজ্ঞেস করলো তোকে? গাড়িটার যাওয়ার দিকে তাকিয়ে রুদ্র বলল। আয়াতের কথা বলল আর বলল পৌঁছে দিতে। কোচিং শেষ করে ঈশা আর রুহানি একসাথে যাচ্ছিল। রুহানি কয়েকদিন যাবৎ খেয়াল করছিল ঈশা কেমন জানি মন মরা হয়ে গেছে। আয়াত যে শেখ ম্যানশনে নাই সেটা সে জানে, তবে আয়াত যার আগে থেকে ঈশা কেমন জানি আনমনা হয়ে থাকে। রুহানি ঈশাকে ডেকে বলল। তোর কি হয়েছে ঈশা? কদিন যাবৎ লক্ষ্য করছি তুই আনমনে কি জানি ভাবিস। রুহানির কথা শুনে ঈশা তার দিকে তাকিয়ে বলল। কই কি ভাবছি? আসলে ভাবছিলাম আমাদের জীবন বড়ই অদ্ভুত, তাই না? পূর্ণ অপূর্ণই নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়। এই যেমন ধরো, যেটা আমরা খুব করে চাই সেটা হয়তো আমাদের ভাগ্যেই থাকে না। ঈশার এসব ভারী কথা রুহানির বোধগম্য হলো না। অবাক চোখে শুধু তাকালো। ঈশার কথার মাঝে কোনো কিছু একটা আছে। রুহানির তাকানো দেখে ঈশা বলল। এভাবে তাকিয়ে আছিস কেন? বুঝিসনি? তোর এসব কঠিন কথা আমার মাথায় ঢুকবে না। সহজ ভাষায় বল তো কি হয়েছে। সেসব ছাড়, আগে বল ফুপি ফুপা সবাই কেমন আছে? আর রুবাইব ভাই, তিনি কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো। তিথি আপু এসেছে কিছুদিন আগে।
আরে তুই যে রেস্টুরেন্ট থেকে চলে গেলি, ওই দিন রেস্টুরেন্টে ভাইয়া ও তিথি আপু ছিল। রুহানির কথা ঈশা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কে তিথি? আমার ফুপির মেয়ে, এখানেই পড়াশোনা করে। আগে হোস্টেলে ছিল, এখন আমাদের বাসায় থাকে। আপুর ওইখানে খাওয়া দাওয়ার সমস্যা হয়। আর জানিস, আম্মু কিন্তু আপুকে বেশ পছন্দ করে। ভাইয়ার বিয়ে আপুর সাথে ঠিক করেছে। তবে আমার তিথি আপুকে বোন হিসেবে ভালো লাগে, তবে ভাবি হিসেবে নয়। রুহানির কথাটা শুনে যেন ঈশার মাথায় আকাশ ভেঙে পড়ে। অবাক চোখে তাকায় তার দিকে। রুবায়েত ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, কথাটা যেন ও নিজের কানকে বিশ্বাস করতে পারে না। ঈশা চোখে মুখে যেন অমাবস্যা নেমে আছে তার। চোখ দুটোয় পানি চিকচিক করে, অবাধ্য কান্নাটা যেন বেরিয়ে আসতে চায়। ঈশা কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলে, আমার শরীরটা ভালো লাগছে না রুহানি, আমি বরং বাসায় যাই, তুই সাবধানে যাস। ঈশার কথা শুনে রুহানি বলে, হঠাৎ কি হলো তোর? এই তো ঠিক ছিলি। আমি যাই তোর সাথে? আমি যেতে পারবো। এই বলে ঈশার সামনের দিকে চলে যায়। রুহানি অবাক হয় হঠাৎ ঈশার আচরণে। আয়াতকে বাসায় পৌঁছে দিয়ে গেছে রুদ্র আর তানিয়া। দরজা খুলে ঘরে ঢুকে এসে সোজা ওয়াশরুমে চলে যায়। প্রায় ঘন্টাখানেক ধরে শাওয়ারের নিচে বসে থাকে সে, নীরব নিস্তব্ধ অনড়। সেই চোখ দুটি চেনা, খুব চেনা, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না কোথায় দেখেছে তাকে। সে কালো পোশাক পরা লোকটা, চোখ যেন জ্বলন্ত আগুন। সেই চোখের ভাষা আয়াতের মন ওলটপালট করে দিচ্ছে। হঠাৎ নিজের চুল দুহাতে খামচে ধরে আয়াত। কাঁপা কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, আদনান কায়েস, হ্যাঁ আদনান কায়েস, কিন্তু কেই আদনান কায়েস? নিস্তব্ধ এক উঁচু ভবনের ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আদমান কায়েস। চারিপাশে নেমে এসেছে গভীর নীরবতা, যেন সময় থমকে গেছে। পরনে এখনো সেই কালো পোশাক, রহস্যে মোড়ানো গাঢ় ছায়ার মতো। তার মুখে লেগে আছে এক রহস্যময় হাসি। বাদামি চোখের মণি যেন জল জল করে, যেন ভেতরে কোনো আগুন ধিকি ধিকি করে জ্বলে উঠছে। সে ধীরে ধীরে দুহাত মেলে দেয় উন্মুক্ত আকাশের দিকে। এক চরম স্বাধীনতার আহ্বান যেন। হঠাৎ এক দমকা বাতাস এসে মুখে ঢেকে রাখা কাপড়টাকে সরিয়ে নেয়। দৃশ্যমান হয় আদমান কায়েসের মুখশ্রী, ফাঁস করে দেয় তার রহস্যময় অভিব্যক্তি। ওই মুহূর্তে সে যেন একা নয়, তার সঙ্গে বাতাস, আকাশ, ছায়া আর এক গভীর নীরবতা। সবকিছু যেন আদমান কায়েসকে চিনে নেয়। ফারা বাসায় আজ একা রয়েছে। আমিনা ও ইকবাল হোসেন তাদের গ্রামের বাসায় গিয়েছেন 2 দিনের জন্য। আহানের চাচা অসুস্থ, তাই তাকে দেখতে গিয়েছে তারা। আহানকে যেতে বললে আহান বলে তার কাজ আছে, এই মুহূর্তে যেতে পারবে না। ইকবাল হোসেন কিছু বলে না, আর তিনি জানেন আহানকে এই মুহূর্তে হাজার বললেও যাবে না। অনিমা ফারাকে নিয়ে যেতে চায়, কিন্তু বাসায় আহান একা, রান্নাবান্নার বিষয় আছে, তাই ফারা বলে সেও যাবে না। সামনে এক্সামের বাহানা দেয়। অনিমা ভাবলেন ফারা বরং থাকুক, এতে দুজনের মান অভিমান যদি কমে। তাই আর ফারাকে জোর করেনি। অনিমা ফারহার মাথায় হাত বুলিয়ে বলেছে নিজের খেয়াল রাখতে, একা ভালো না লাগলে আহানকে ফোন দিতে, কোনো সমস্যা হলে আহানকে যেন বলে। অনিমার কথার প্রেক্ষিতে শুধু ফারা মাথা নাড়িয়েছে। মনে মনে ফারা বলেছিল, আমি আর কি ফোন দেব আম্মু, তোমার ছেলে তো আমায় বেঈমান প্রতারক মেয়ে মনে করে। অনিমা ও ইকবাল হোসেন চলে গেলে ফারা মেন দরজা লক করে দেয়। আহান কই যেন গেছে। ফারা ভাবলো ঘরের কিছু কাজ করা যাক। ফারা শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘরে গিয়ে বাসনপত্র পরিষ্কার করে রেখে দেয়। রান্না তেমন করা নাই, তাই ফ্রিজে খুলে দেখলো ফ্রিজে মাংস ও মাছ আছে। ফারা নাক সিটকালো একটু, এসব আর খেতে ইচ্ছা করছে না। তেমন সবজিও নেই, তাই ভাবলো নুডলস রান্না করা যাক। পরে যেগুলো আছে তাই রান্না করে নিবে। যেই ভাবা সেই কাজ, নুডলস রান্না করে নিল। আহানের বাসায় আসার সময় হয়েছে। রান্না হয়ে গেলে সে নিজের ঘরে যায়। অনেকগুলো শুকনো কাপড় আছে, গুছিয়ে রাখতে হবে। আগের দিন সেই সবগুলো ধুয়ে দিয়েছিল। ফারা একে একে সব কাপড়গুলো গুছিয়ে নেয়, তারপর কাবার্ডে কাপড়গুলো তুলে রাখে। ফারার কাজের মাঝে কলিং বেল বেজে ওঠে। ফারা সেদিকে তাকিয়ে এগিয়ে যায়। দরজা খুলে আহানের ঘরমার্ত মুখটা দেখতে পায়। ফারা দরজা থেকে সরে গিয়ে তাড়াতাড়ি কিচেনে যায়। আহান ড্রয়িং রুমে সোফায় বসে বুকের কাছে শার্টের দুটো বোতাম খুলে দেয়। ফারা এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে আহানকে দেয়। আহান ফারার হাত থেকে গ্লাসটা নিয়ে ফারাকে তার জহুরি চোখে পরখ করে নেয়, অতঃপর পানিটুকু খেয়ে গ্লাসে গিয়ে দেয়। ফারা গ্লাসটা নিয়ে চলে যেতে নেয়, তখন আহানের কণ্ঠস্বর শুনতে পায়। ফারা, দাঁড়াও। ফারা সেখানে স্ট্যাচু হয়ে যায়। আহান উঠে এসে ফারাকে তার তীক্ষ্ণ চোখে পরখ করে পা থেকে মাথা অবধি। আহান ফারার দিকে দৃষ্টি ফেলে বলে, সংসার করে সাহায্য গেছে মনে। আহানের এমন উদ্ভট কথায় ফারা অবাক হয়, প্রচুর অবাক হয়। এটা কেমন প্রশ্ন? ফারা আহানের পানে প্রশ্ন সিক্ত ভাবে তাকায়। আহান আবারও বলে, এইভাবে শাড়ি পরে শাড়ির আঁচল কোমরে গুজে, এটাই তো বুঝাতে চাচ্ছে। ফারা মাথা নিচু করে নেই। ইদানিং আহান আর তার সম্পর্ক একটু উন্নতি হয়েছে, তার মানে আহান যে তাকে ক্ষমা করেছে এমনটা তো নয়। আর তার শাশুড়ি তো বলেছিল শাড়ি পরতে, শাড়ি পরে আঁচল না গুজলে কাজ করবে কিভাবে সে? আহান আর দাঁড়ায় না।
সেখানে রুমে চলে যায়। ফারা কিচেনে চলে যায়। ফারা ভাবলো বেগুন ভাজি করবে, তাই সে ছুরি নিয়ে বেগুন কাটতে নেয়। আনমনে কাটতে গিয়ে ছুরি বসে যায় ফারার আঙ্গুল বরাবর, রক্ত গড়িয়ে পড়ে আঙ্গুল বেয়ে। ফারা আঙ্গুলটা ধরে চোখ মুখ বন্ধ করে নেয়। কাটা জায়গাটা জ্বলছে যেন, চোখে পানি চলে আসে তার। আহান নিচে নেমে ফারাকে এই অবস্থায় দেখে এগিয়ে গিয়ে দেখে ফারার হাত থেকে রক্ত ঝরছে। আহান দ্রুত পায়ে এগিয়ে ফারার আঙ্গুল মুখে চেপে নেয়। ফারা যেন হকচকিয়ে ওঠে, আড়ষ্ট হয়ে যায় যেন। আহান আঙ্গুলটা হাতে নিয়ে রাগী গলায় ধমকে ওঠে। পাগল তুই, দেখে শুনে কাজ করতে পারো না? হ্যাঁ, যেটা পারো না সেটা করতে কেন যাও তুমি? ফারা আহানের ধমকে যেন কেঁপে ওঠে। আহান আরো বলে। আর কত অশান্তি দিবে আমাকে, আর কত জ্বালাবে? ফারার চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ে, কান্না মিশ্রিত কণ্ঠে বলে। তাহলে মুক্তি দিয়ে দিন আমায়, ডিভোর্স দিন আমায়। কারো অশান্তির কারণ হতে চাই না। ব্যাস। আহানের যেন মুখশ্রী পাল্টে যায়। ফারার কাটা আঙ্গুল চেপে ধরে চিবুক ধরে বলে। ডিভোর্স চাস তুই আমার থেকে? হ্যাঁ, ডিভোর্স চাস? এত সোজা সব কিছু? আমার ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অন্য কারো বউ হওয়ার জন্য শাস্তি বিবেকে বাঁধেনি তোর? ফারা ব্যথা পায়, ঠোঁট মুখ চেপে ধরে ব্যথায়। আহান আবারও বলে। কেন তুই আমার সাথে প্রতারণা করলি ফারা? আমি তোকে কম ভালোবাসতাম? কেন করেছিলি বল? কি করতাম আমি ওই সময় বলেন? কি করতাম? মা বাবা হারা এতিম মেয়ে আমি। অন্যের সংসারে বোঝা ছিলাম। এই বোঝা আর কিভাবে টানবে আমার মামা বলেন? মামার সংসারে বড় হয়ে কোন মুখে বলতাম আমি আর আমার মামার অবস্থা? আর আমার মামার অবস্থা কেমন দেখেনি আপনি? আমাকে একটাবার বলতে পারত না তুমি ফারা? কেন বললে না আমায়? আমি তুমি ভালোবাসতাম ফারা। আহান খেয়াল করলো ফারার হাত থেকে রক্ত ঝরছে, তাই ফারার হাত টেনে নিজের কাছে রাখে। ফারা হাত ছাড়াছাড়ি করতে নিলে আহান ফারাকে কোলে তুলে নেয়। তারপর নিজের রুমের দিকে হাঁটা দেয়। নিজের রুমে বিছানায় বসিয়ে দিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসে ফারার হাতে ব্যান্ডেজ করতে থাকে। ফারা উঠে চলে যেতে নিলে আহান এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলে। ফারাকে চেপে ধরে ফারার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। ফারা বড় বড় চোখে তাকায়। হঠাৎ আহানের এমন কাণ্ডে ফারা হতবাক হয়ে যায় যেন। আহানকে ধাক্কিয়ে সরিয়ে দিতে চাইলে পারে না সে। আহান ফারাকে ছেড়ে দিয়ে বলে। আর একবার আমার কাজে বাধা দিলে এর থেকে ভয়ানক কিছু করব। ফারা চুপচাপ বসে থাকে। ব্যান্ডেজ হয়ে গেলে আহান উঠে ওয়াশরুমের দিকে যায়। আদমান কায়েস ডিপার্টমেন্টের ভেতর একটা ছোট রুমে বসে আছেন। চারিপাশে নীরবতা, শুধু ল্যাপটপ কিবোর্ডের চাপা শব্দের স্ক্রিনে ফুটেজের ঝলক। তিনি কোনো সাধারণ কাজ করছেন না, কিছু ক্লু পেয়েছেন, সেগুলোই মিলিয়ে দেখছেন মনোযোগ দিয়ে। তবে এখনো ডেভিড ম্যাক সংক্রান্ত কোনো শক্ত সূত্র মেলেনি। ছেলেটির হত্যা সংক্রান্ত কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তিনি। সেগুলোই বারবার দেখে চলেছেন নিঃশব্দে, চোখে গভীর মনোযোগ। এক মুহূর্ত ফসকাতে রাজি নন। হঠাৎ স্ক্রিনে কিছু একটা দেখে তার চোখ স্থির হয়ে যায়, যেন ফ্রেমের মধ্যে আটকে গেলেন তিনিও। পর মুহূর্তে তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি রেখা খেলে গেল, চোখে মুখে আনন্দের হালকা ঢেউ, যেন বহুদিনের খোঁজের এক টুকরো মুহূর্তে মিলেছে। শেখ ম্যানশনের ড্রয়িং রুম। নরম সোফায় হেলান দিয়ে বসে আছেন ইব্রাহিম শেখ। সামনের টেবিল থেকে চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে, যেন এক অলস দুপুরে নিঃশব্দ সাক্ষী। তিনি চায়ের কাপ হাতে তুলে এক চুমুক দিলেন। হঠাৎ চোখে পড়ল অহমিকা শেখ ঠিক তার সামনে দাঁড়িয়ে অস্থির ভঙ্গিতে। ইব্রাহিম শেখ ঠান্ডা গলায় বললেন। কিছু বলবে? অহমিকা যেন একটু ইতস্তত করে, চোখে কেমন এক কষ্টের ছায়া। ধীরে বলল। আয়াতকে এই শেখ ম্যানশনে কবে ফিরিয়ে আনবে? মেয়েটা নেই, ম্যানশনটা যেন নিঃসার হয়ে গেছে। ইব্রাহিম শেখ চশমাটা নাকের উপর ঠিক করে বসালেন। তারপর খানিকক্ষণ চুপ থেকে বললেন। তোমার ছেলে কি সে পথ রেখেছে? হ্যাঁ। ড্রয়িং রুম জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। চায়ের কাপ থেকে তখনও ধোঁয়া উঠছে, তেমন ধীরে তেমনি নীরবে। তখনই আগমন ঘটে অনুভবের। চোখে মুখে ক্লান্ত ভঙ্গি, কোনো দিকে না দেখে উপরে উঠতে নিবে শুনতে পায় ইব্রাহিম শেখের গলা। অনুভব বাবার ডাকে সামনে গিয়ে দাঁড়ায়। ইব্রাহিম শেখ টেবিল থেকে কতগুলো কাগজ তুলে অনুভবের হাতে দিয়ে বলে। তোমার চাচু ডিভোর্সের কাগজগুলো আমার কাছে দিয়েছে। তুমি যেহেতু আয়াতকে কোনোদিনও মানবে না, তাই আর দেরি করে লাভ কি? তাছাড়া আমি আয়াতের জন্য ভালো একটা পাত্র দেখছি। আমাদের একটা ভুলের জন্য মা হারা মেয়েটা এত বছর অনেক কষ্ট করছে। সে ভুলের মাসুল না হয় দেই। এই বলে তিনি এগিয়ে দেয় ডিভোর্স পেপারগুলো। অনুভব শান্তভাবে পেপারগুলো নিয়ে গটগট পায়ে উপরে চলে যায়। ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে হাতের পেপারগুলো ছিটকে ফেলে দেয়। এলোমেলোভাবে কাগজগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। অনুভবের চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে গেছে। ডিভানের উপর বসে চুলগুলো টেনে ধরে। গায়ে জড়ানো শার্টটা সে খুলে ফেলে দেয়। সবকিছুই অসহ্য লাগছে তার। চোখ তুলে তাকিয়ে একবার ডিভোর্স পেপারগুলোর দিকে তাকালো। তারপর পকেট হাতড়ে সে একটা সিগারেট বের করে ধোঁয়া ছাড়ে।
ঈশা ঘরে শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছিল। পড়াশোনায় মনোযোগী হতে চায় কিন্তু দিন দিন অমনোযোগী হচ্ছে সে। হঠাৎ টুংটাং আওয়াজ হয়, মেসেঞ্জারে নোটিফিকেশন এসেছে। ঈশা মেসেজটা ওপেন করে, রুবায়েত তাকে মেসেজ করেছে। ঈশা মেসেজটা সিন করলো কিন্তু এর কোনো রিপ্লাই করলো না। রুবায়েত কতক্ষণ মেসেজটার দিকে তাকিয়েছে কিন্তু তার কোনো রেসপন্স পেল না। রুবায়েত অনেকদিন যাবৎ খেয়াল করছে ঈশার ব্যবহার কেমন পরিবর্তন, তাই সে এবার ডিরেক্ট কল দিল। রুবায়েতের আইডি থেকে কল আসা, ঈশা ফোনের স্ক্রিনের দিকে তাকায় কিন্তু রিসিভ করলো না, উল্টো ব্লক করে দিল। রুবায়েত নিজে অবাক হয়। ঈশার নম্বর বের করে ফোন লাগায় সে। 2-3 বার রিং হয়ে রিসিভ করে ঈশা কানে ফোন দিতে রুবায়েতের বাজখায় আওয়াজ শুনতে পায়। আমার ফোন কেন ধরিস না স্টুপিড? নতুন বয়ফ্রেন্ড হয়েছে তাই না? আমার ফোন ধরিস না। রুবায়েতের এমন কথা ঈশার মনের কোণে এক আকাশ পরিমাণ অভিমান জমা হয়, তবুও নিজেকে ঠিক রেখে বলল, সে তো তোমারও বউ আছে রুবায়েত ভাই, তাহলে আমার বয়ফ্রেন্ড থাকলে ক্ষতি কি? আমার ধৈর্যের বাঁধ ভাঙিস না ঈশা, থাপ্পড় দিয়ে দাঁত খেলবো। এই বলে রুবায়েত ফোন কেটে দেয়। আয়াত আর তার মামাতো বোন রেখার সাথে খেলছে। সেদিন মেয়েটাকে বলেছিল যে তার সাথে খেলবে, তাই এখন প্রতিদিন তার সাথে খেলতে হয়। এই সময় আয়াতের মামা নিজামুদ্দিন ও তার মামি ইয়াসমিন বেগম এসে আয়াতের কাছে। আয়াত দরজার দিকে তাকিয়ে দেখতে পায় মামা মামিকে, তাই আয়াত বলল, মামা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। নিজামুদ্দিন ও ইয়াসমিন বেগম ভিতরে আসে। রেখাকে দেখে বলল, মামুনি, একটু বাইরে যাও তো। রেখা হাসি মুখে বাইরে দৌড় দেয়। নিজামুদ্দিন আয়াতের কাছে এসে বসলেন, মাথায় হাত দিয়ে বললেন, তুই ঠিক যেন তোর মায়ের মতো হয়েছিস। মামার কথা শুনে আয়াতের চোখ দুটো ভরে আসে। মাকে সে ঠিক মতো মনে করতে পারে না। সে তখন 5 বছরের ছিল যখন তার মা মারা যায়। সবাই তাকে ভালোবাসলেও মায়ের জায়গাটা যেন মনে থেকেই যায়। নিজামুদ্দিন বললেন, জানিস, তোর মা যখন চলে গেল এই বাড়ি ছেড়ে, তখন এই বাড়িটা যেন একদম নীরব হয়ে গিয়েছিল। তোর মা কোনো সাধারণ মেয়ে ছিল না, 15 বছর আগের একজন সুনামধন্য উকিল ছিল। তোর মা ছিল সত্যের পথ প্রদর্শক, অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি। তোর মা সকলের মুখে মুখে তখন ছিল অ্যাডভোকেট নাসরিন শেখ। বোনের উপর রাগ হলেও তুই যখন হলি আমার হৃদয়ে নাড়িয়ে দিয়েছিল। বোনকে মেনে নিলাম, তবে সুখ সইল না বোধহয়। তোর মা সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল। এই বলে তিনি চোখ মুছলেন। আয়াতের চোখ বেয়ে পানি পড়ে। ইয়াসমিন বেগমও নিঃশব্দে চোখের পানি মুছে নেয়। যেদিন তোর মা মারা গেল, জানিস সবাই বলে তোর মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু তোর মায়ের কখনোই হার্টের সমস্যা ছিল না। নিজামুদ্দিনের হাতে কিছু রিপোর্ট আছে। তিনি রিপোর্টগুলো দেখে বলেন, আমি নিজেই ডক্টরের নিকট এই খোঁজ করেছিলাম, কিন্তু আমি তখন একা কিছুই করতে পারিনি। কথাটা শুনে যেন আয়াত বড়সড় শক খায়। সে ছোটবেলা থেকে জেনে এসেছে তার মায়ের হার্ট অ্যাটাকের কথা। বড় আম্মু, বড় আব্বু, এমনকি বাবা থেকেও আয়াত এই কথা শুনেছে। তাহলে আজ এই কেমন কথা শুনতে হলো তাকে? আয়াত অশ্রুসিক্ত নয়নে মামার দিকে অবাক চোখে তাকায়। চোখে মুখে হাজারো প্রশ্ন গেঁথে যায় তার মনে। নিজামুদ্দিন বললেন, এই এক বড় রহস্য যা আজও চাপা পড়ে আছে। আজও আমার বোনের মৃত্যুর রহস্য হয়েই আছে। তোর বাবাও কখনো তোর মায়ের মৃত্যুর সঠিক তদন্ত করতে চায়নি। তোর বাবা সবসময় একটা কথাই বলে, যে চলে গিয়েছে সে আর ফিরে আসে, তাই এসব ভুল সঠিক হিসেবের খাতা খুলে বা কি হবে? নিজামুদ্দিন একটু দম নেয়, তারপর আবারও বলে, মৃত মানুষের সুষ্ঠু বিচার কবেই বা হয়েছে এই দেশে? তাই তো আজও অন্ধকারে বিলীন হয়ে আছে তোর মায়ের মৃত্যুর কারণ। নিজেকে পারে না সামলাতে। এত বড় একটা সত্যি তার থেকে লুকানো ছিল এত বছর যাবৎ। কোনাক্ষরেও টেরও পায়নি কখনো। আয়াত হাউমা করে কান্না করে দেয়। ইয়াসমিন এসে আয়াতকে আগলিয়ে নেয়। মামা হিসেবে তোকে একটা কথাই বলি, ভুল ঠিক বোঝার বয়স হয়েছে তোর। কারো উপরটা দেখে কখনো কাউকে বিচার করবি না। শক্ত আবরণের মাঝে কিন্তু একটা নরম প্রাণবন্তর মানুষ লুকিয়ে তো থাকে। হয়তো সময় ও কালের জন্য মানুষ নিজেকে এই শক্ত খোলসে আবৃত করে। নিজামুদ্দিন কথাগুলো বলে উঠে দাঁড়ায়। অনেক বছর পর তার চোখেও পানি দেখা দিয়েছে। তিনি বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। ইয়াসমিনকে ইশারা করে আসার জন্য। ইয়াসমিন এগিয়ে এসে স্বামীর পানে তাকিয়ে বলে, মেয়েটা কান্না করছে কেন, বলতে গেলে সব? বললেই হতো যে কতদিন এই বুকে লুকিয়ে রাখবো। সত্যের খাতা একদিন যে খুলে আসবে, তখন আমি অপরাধী হয়ে যাব। চুপ করে থেকে ওর জানার অধিকার আছে। ইয়াসমিন এক পলক তাকায় আয়াতের দিকে। নিজামুদ্দিন বললেন, কাঁদতে দাও মেয়েটাকে, কাঁদুক একটু। জীবনে অনেক কিছু সম্মুখীন হতে হয়,
তাছাড়াও হয়তো এর থেকেও ভয়ানক সত্যের সম্মুখীন হতে হবে। তাই এই কান্নার সাময়িক সময়ের কেঁদেই নিজেকে হালকা করুক। নিজামুদ্দিন ও ইয়াসমিন চলে যেতে আয়াত হাঁটু গেড়ে কান্না করে আস্তে করে মাথা তুলে তাকায় কাগজগুলোর দিকে, দেখতে পায় মৃত্যুর জায়গায় তার মায়ের নাম নাসরিন শেখ। কেটে গিয়েছে 2টো দিন। আয়াত তার মায়ের বিষয়ে এত বড় একটা সত্যি জেনে যেন পাথর হয়ে গিয়েছে, চোখ মুখ শুকিয়ে যেন নিষ্প্রাণ হয়ে গেছে। এই 2 দিনই আয়াত ঠিক মতো না খেয়েছে আর না ঘুমিয়েছে, যার তরুণ চোখের নিচে ডার্ক সার্কেল দেখা দিয়েছে। আয়াত ভেবেছে একবার শেখ ম্যানশনে যাবে, তাই 11:30টার দিকে সে শেখ ম্যানশনের উদ্দেশ্যে রওনা হয়। আয়াত একটা মেরুন রঙের 3 পিস পরেছে, ওড়না মাথায় দিয়ে হাতে পার্স নিয়ে বেরিয়ে পড়ে। আয়াত রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে আসে। আয়াতের মামার বাড়ি শহর ছেড়ে গ্রামের মধ্যে, তাই বেশ সময় লাগবে ঢাকায় পৌঁছাতে। এখান থেকে বাসে যাবে সে। আয়াত বাসের জন্য অপেক্ষা করে, তাই একটা বেঞ্চে বসে আছে। এই প্রথম সে একা একা কোথাও যাচ্ছে। এর আগে তার বড় আব্বু রেখে যেত। তাছাড়া সে তার মামার বাড়ি খুব কম এসেছিল। তার মায়ের কবর শেখ পরিবারের পারিবারিক কবরস্থানে সে প্রতি সপ্তাহে তার মায়ের কবর দেখতে যেত। মাকে অভিযোগ করত কেন তাকে ছেড়ে গেছে, সবাই তাকে অনেক ভালোবাসে এটা সত্যি, কিন্তু তার মাই তো নেই। এটা যেন পৃথিবীর সব থেকে চরম সত্যি। রোদটা একটু একটু করে করা হচ্ছে। মধ্যাহ্ন ঘনিয়ে এলে চারিপাশের মানুষজনও যেন ব্যস্ত হয়ে উঠেছে, কিন্তু আয়াত বসে আছে সে একই বেঞ্চে নিঃশব্দে, যেন সময় তার জন্য থমকে গেছে। বাস এসে থামতেই সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। পা দুটো ভারী হয়ে আছে, কিন্তু মন যেন আরো ভারী। বাসে উঠে জানালার পাশে একটা সিটে বসে পড়ে। বাইরে তাকিয়ে থাকে। রাস্তার গাছপালা, মানুষের ভিড়, গাড়ির শব্দ সব কেমন আবছা লাগে। বুকের ভেতরটা হঠাৎ হু হু করে উঠে। হঠাৎ পাশে কারো উপস্থিতি পায় সে। মাথা ঘুরিয়ে দেখে তাসবির দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল মুখে। আয়াত টিপ টিপ চোখে তাকায়। তাসবির আয়াতকে বলল, বসতে পারি? আয়াত একটু ভড়কে যায় তাসবিরের কথা। এর আগে তাসবির আয়াতের পাশে পাশে এসেছে, অনুভব অনেক রিয়েক্ট করেছিল। তবুও কেন যে তাসবির তার সামনে আসে আয়াত বুঝে উঠতে পারে না। তাসবির একটু কেশে নিয়ে বলে, বসতে পারি? আশেপাশে সিট খালি নেই। আয়াত একটু নড়ে চড়ে বসে, তারপর বলে, জি শিওর। তাসবির সিটে বসে বলল, তোমার খোঁজ খবর নেই কেন আয়াত? ভার্সিটিতেও ঠিক মতো আসো না, কোনো সমস্যা? আয়াত চাপা কণ্ঠে বলে, সেরকম কিছু না, আসলে আমি মামার বাসায় আসছি তো তাই। আয়াতের কথা শুনে তাসবির শুধু ও বলল। আয়াত চুপচাপ জানালার দিকে তাকিয়ে বাহিরের পরিবেশ দেখছে। তাসবির খেয়াল করেছে আয়াতের সাথে যতবার দেখা হয়েছে বা কোনো কিছু প্রশ্ন করলে ছোট করে উত্তর দিয়েছে। তাসবির আর কথা বাড়ালো না, কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে নেয়। প্রায় ঘণ্টাখানেকের মাথায় আয়াত পৌঁছে যায়। বাস থেকে নেমে এসে একটা রিক্সার জন্য দাঁড়ায়। তাসবিরও বাস থেকে নেমেছে। আয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আমি না হয় তোমাকে পৌঁছে দিই। আয়াত মিনমিনিয়ে বলল, আমি যেতে পারবো। তাছাড়া এর আগে আপনি আমায় একদিন রেখে আসতে চেয়েছিলেন কিন্তু। আয়াত কথাটা শেষ করতে পারল না। আয়াতের কথার মাঝেই তাসবির বলল, ভালো কথা। আচ্ছা, ওই ছেলেটা তোমার কে হয়? আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আমার কাজিন। তারপর আয়াত আর দাঁড়ায় না। দাঁড়ানোর ইচ্ছা শক্তি নেই, রিক্সা নিয়ে চলে যায়। তাসবির আয়াতের যাওয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। তাসবির মূলত একটা কাজে ওই দিকে গিয়েছিল। গাড়িতে উঠে সিট খুঁজতে গিয়ে আয়াতকে দেখতে পায়। তাসবির আয়াতের যাওয়ার দিকে তাকিয়ে সেও চলে যায়। আয়াত শেখ ম্যানশনে যাওয়ার আগে সে তার মায়ের কবরস্থানে আসে। আয়াত এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট। আয়াতের বুক ছিঁড়ে কান্না আসে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে। আয়াত তার মায়ের কবরের পাশে হাঁটু গেড়ে বসে, তারপর বিড়বিড় করে অস্পষ্ট স্বরে বলে, মা, কেন তোমায় মারা হয়েছিল মা? কে তোমায় আমার কাছ থেকে কেড়ে নিয়েছে? বলো মা, বলো। কি এমন রহস্য আছে তার জন্য তোমায় মরতে হলো? তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিল, আমায় মাহারা করলো, তোমার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করলো। কি কারণে মা? আয়াত একটু থামে, তারপর আবারও বলা শুরু করে, এতদিন ভাবতাম তুমি আমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছো। আজ কেন এত বড় সত্যি সামনে এলো? সবাই আমার থেকে কেন লুকিয়ে রাখলো বলো মা? আয়াত যেন পাগলের মতো কান্না করতে থাকে। কবরস্থান পাহারাদার দারোয়ান এসে আয়াতকে কান্না করতে দেখে ডাক দেয়। তিনি আয়াতকে প্রতি সপ্তাহে এখানে আসতে দেখে, তবে কখনো এমন করতে দেখেনি। দারোয়ান আয়াতকে দেখে বলল, আয়াত, মা হয়ে আছে তোমার, কান্না করিতেছ কেন? কেউ কিছু কইছে তোমারে? আয়াত কান্নারত ভাবে তাকায়। চোখ দুটো লাল হয়ে গেছে, ফর্সা মুখটা টসটসে লাল। দারোয়ানকে দেখে বলে, কাকা, আমার মা, আমার মা। বলেই আবার কান্না করে। দুপুর হয়ে গিয়েছে, তাই দারোয়ান বলল, দুপুর হইয়া গেছে। আয়াত মা, তুমি বরং বাসায় চইলা যাও। আয়াত উঠে দাঁড়ায়, তারপর পার্সটা হাতে তুলে নেয়। দারোয়ান আগে চলে যায়। আয়াত একবার মায়ের কবরের দিকে তাকায়, তারপর সে শেখ ম্যানশনে চলে যায়।
2টা হতে হতে আয়াত শেখ ম্যানশনে আসে। ড্রয়িং রুমে অহমিকা শেখ বসে আছে, ইব্রাহিম শেখ খবরের কাগজ দেখছেন, ঈশা নিজের ঘরে আছে। কলিং বেল বাজতে রহিমা গিয়ে মেন দরজা খুলে দেয়। রহিমা আয়াতকে দেখে চিল্লিয়ে উঠে অহমিকা শেখকে ডাক দেয়। ভাবি, ভাইজান দেখেন আমাগো আয়াত মা আইছে, আমগো আয়াত মা ফিরা আইছে। রহিমার ডাক শুনে অহমিকা শেখ সেখানে যায়, দেখতে পায় আয়াতের মলিন মুখটা। অহমিকা শেখ আয়াতকে বুকে জড়িয়ে নিয়ে বলে, মনে পড়লো এই বুড়ো বড় আম্মু কথা। চোখে মুখে কি হাল করেছিস আয়াত, শুকিয়ে গেছিস একদম। অহমিকা শেখের চোখেও যেন পানি আসে। আয়াত নিজেকে একটু সামলায়, তারপর বলে, তোমাদের সব সময় মনে পড়ে বড় আম্মু। তারপর অহমিকা শেখ আয়াতকে নিয়ে ভেতরে আসে। ইব্রাহিম শেখ আয়াতকে দেখে কাছে ডাকে। আয়াত ইব্রাহিম শেখের কাছে গিয়ে বসে। ইব্রাহিম শেখ আয়াতের মাথায় হাত বোলায়, তারপর বলে, আমাদের ভুলের জন্যই তুই আমাদের থেকে দূরে। তোর এই বড় আব্বুকে ক্ষমা করিস মা। তোমাদের দোষ নেই বড় আব্বু, আমার ভাগ্যে যা ছিল তা হয়েছে, এখানে তোমাদের কিছু করার নেই। আয়াতের কথা শুনে অহমিকা শেখ বললেন। খুব পাকা কথা শিখেছিস। ততক্ষণে ঈশা নিচে চলে আসে। আয়াতকে দেখে আপু বলে দৌড়ে এসে জড়িয়ে ধরে, তারপর বলে, আপু, তুমি এসেছো? তুমি ছিলে না, আমি তোমায় অনেক মিস করেছি আপু। আমার একা একা ভালোই লাগে না, তোমাকে আর যেতে দেবই না। আয়াত ঈশাকে ধরে মলিন মুখে হাসে। অহমিকা শেখ এগিয়ে এসে বললেন, আয়াত, তোর ব্যাগ কই? খালি হাতে এসেছিস? আমি আবার চলে যাব বড় আম্মু। আয়াতের কথাটা যেন কারোর পছন্দ হলো না। অহমিকা শেখ থমকে বলে উঠলেন, পাগল হয়েছিস তুই আয়াত? তুই এই পরিবারের বড় মেয়ে, এটা তোর বাড়ি, তাহলে চলে যাবি কেন? আয়াত কিছু বলবে, ঈশা তার আগে বলল, তোমায় যেতে দিব না আপু, যেও না তুমি। আমিও তো যেতে চাই না ঈশা, এই বাড়িতে আমার বড় হওয়ার সকল স্মৃতি জড়িয়ে, কিন্তু অভাবের জন্য থাকবি না তুই? আয়াত মাথা নিচু করে নেয়। এর জবাব সে কি দিবে? এই পরিবার যে তার প্রাণ ও আত্মার সাথে জড়িয়ে, তারও কষ্ট হয় মানুষগুলো থেকে দূরে থাকতে। তার মায়ের অস্তিত্ব যে এখানে, কিন্তু তার বাবা। আয়াতের নিরুত্তরে সকলে বুঝে যায় আয়াত থাকবে না। ইব্রাহিম শেখ বলার মতো কিছু পেল না। দুপুর টাইমে অনুভব বাসায় ফিরে চুবুথুবু হয়ে, সাদা শার্ট ভিজে একাকার হয়ে গিয়েছে, চোখে মুখে ক্লান্তিতে ভরা। ড্রয়িং রুমে আয়াতকে দেখে অনুভব থমকে যায় যেন। এই কয়েকদিন এসে কোনো কিছু হারানোর যন্ত্রণায় যেন ধুকে ধুকে যাচ্ছিল। সবকিছু বিরক্ত লাগছিল। আয়াতের মলিন মুখটা দেখে যেন তার সমস্ত ক্লান্তি নিমিষেই হাওয়া হয়ে যায়। আচ্ছা, আয়াত কি তার সমস্ত ভালো থাকার কারণ? আয়াতের সাথে চোখাচোখি হতেই অনুভব উপরের দিকে চলে যায়। অনুভবের চোখ দেখে আয়াত যেন কেঁপে ওঠে। মনের ভিতর অজস্র প্রশ্নেরা উকি দেয়। আয়াত অনুভবে যাওয়ার দিকে এক পলক দেখে নেয়। মাথার চুলগুলো যেন উস্কো খুস্কো, চাপ দাড়িগুলো বড় হয়ে গেছে, আগের মতোই নেই যেন। অহমিকা শেখ সকলের জন্য খাবার রেডি করতে গেলেন। যাওয়ার আগে আয়াতকে ফ্রেশ হয়ে বললেন। আয়াত এক পা দুপা হয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে যায়। আজ প্রায় অনেকদিন পর সে নিজের ঘরে আসলো। নিজের হাতে সাজানো এই ঘরটা আয়াতের ভীষণ রকমের ভালো লাগে। এই কয়দিন যেন এই বাড়ির মানুষগুলোর সাথে সাথে নিজের ঘরটাকে অনেক মিস করেছে সে। আয়াত ওয়াশরুমে গিয়ে মুখমণ্ডলে পানির ঝাপটা দেয়। বেসিনের আয়নায় নিজের প্রতিবিম্বটা দেখে নেয়। নিজেই নিজেকে কেন জানি আজ আর বলতে ইচ্ছা করলো, কেমন আছি আমি? নিজের করা প্রশ্নে আয়াতের কোনো উত্তর খুঁজে পেল না যেন। ওয়াশরুম থেকে বের হতেই তার ডাক পড়ে। তাই ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে নিয়ে তারপর সে নিচে যায়। ডাইনিংয়ে সকলে উপস্থিত হতে অহমিকা শেখ সকলকে খাবার পরিবেশন করেন। অনুভব মাথা নিচু করে খাচ্ছে, মুখটা যেন গম্ভীর আর চিন্তিতপূর্ণ। আয়াতকে খাবার দিলে একটু নিয়ে আর নিতে চায় না, তার যে গলা দিয়ে খাবার নামবে না। অহমিকা শেখের চোখ রাঙানিতে আয়াত খাবার পুরোটা খায়। সকলের খাওয়া শেষ হলেই অনুভব হাত ধুয়ে সিঙ্গেল সোফায় গিয়ে বসে। ইব্রাহিম শেখ অনুভবের পাশে সোফায় বসেন। অহমিকা শেখ তখন কিচেনের দিকে। আয়াত ইব্রাহিম শেখের কাছে গিয়ে বসলো। ইব্রাহিম শেখ সেদিকে তাকিয়ে নরম স্বরে বললেন, কিছু বলবি? আয়াত একটু ভিতর থেকে লম্বা দম নেয়। এক বড় সত্যের সন্ধান তার। সেই সত্য জানার জন্য যাই করা লাগুক করবে সে। সে প্রতিনিয়ত বিলীন হওয়া রহস্যের মাঝে 15 বছর আগে সে রহস্যময় ঘটনার উদ্ঘাটন করা। মমতাময়ী মায়ের মৃত্যুর কারণ যদি শেখ পরিবারের কেউ হয়, তবে আয়াতের জবাব চাইবে। হ্যাঁ, জবাব চাইবে। এই রহস্যের বেড়াজাল ভেদ করতেই হবে। তখন সে মানবে না কোনো নিয়ম কানুন, মানবে না রক্তের টান। আয়াত নিজেকে স্বাভাবিক করে নিয়ে ইব্রাহিম শেখের পানে চায়। তারপর চাপা কণ্ঠে বলে, আমার মায়ের মৃত্যুর কারণ কি বড় আব্বু? মায়ের মৃত্যু কি হার্ট অ্যাটাকে হয়েছিল? আয়াতেরই একটা প্রশ্নে যেন পুরো মেনশন জুড়ে নিস্তব্ধ হয়ে যায়। গুমট এক হাওয়া এসে গায়ে লাগে যেন। অন্ধকারের অতলে যেন হারিয়ে যায় সকলে। অহমিকা শেখ আয়াতের মুখে কথা শুনে যেন চোখের পলক ফেলতেই ভুলে যায়। পাশে অনুভবও যেন অবাক চোখে তাকায়। চোখের সামনে যেন কিছু তিক্ত অতীত ভেসে ওঠে, হারিয়ে যায় পুরনো অতীতের মাঝে।
বিকেলের শেষ আলোটা তখনও জানালার কাছে ঝিমিয়ে ঝুলে আছে। শেখ ম্যানশনের বাগানে ৮ বছর বয়সী এক বাচ্চা ছেলে হাতে ক্রিকেট ব্যাট নিয়ে বল খুঁজে ফিরছে। বিকেলের শেষ আলোটা তখন জানালার কাছে ঝিমিয়ে ঝুলে আছে। শেখ ম্যানশনের বাগানে ৮ বছর বয়সী একটা বাচ্চা ছেলে হাতে ক্রিকেট ব্যাট নিয়ে বল খুঁজে ফিরছে। খেলতে খেলতে বলটা জানালার ভেতরে গড়িয়ে গিয়েছিল। সে জানালার ফাঁক গলিয়ে চোখ রাখে ভেতরে। হঠাৎই তার দৃষ্টি আটকে যায় এক ভয়ঙ্কর দৃশ্যে। রুমের ভেতর নাসরিন শেখ, পরিবারের স্নেহময়ী একজন, বিছানার পাশে দাঁড়িয়ে। তার গলায় একটা হাত কালো রঙে আবৃত। পর্দার জন্য ছায়া মানবটিকে চোখে এলো না। আড়ালে থাকা মানবটি মুঠির মতো করে চেপে ধরেছে নাসরিন শেখের গলা। সেই ছায়া মানব যেন কোনো অজানা রাগ, হিংসা বা শত্রুতার খেসারত তুলছে তার উপর। নাসরিন শেখের চোখ ছেলেটির চোখের সাথে মিলিত হয়। তিনি হাত তুলে কিছু বোঝাতে চান, মুখে কথা নেই, শুধু ভয়ের ছাপ আর প্রাণপণ কিছু ইশারায় বলার চেষ্টা। বাচ্চাটা প্রথমে কিছুই বুঝে উঠতে পারে না। তার চোখের সামনে যা ঘটছে তা যেন দুঃস্বপ্ন অথচ নিখুঁত বাস্তব। শরীরটা তার পাথরের মতো হয়ে যায়। শিশু হৃদয় ভয় আর স্তম্ভিত বিষাদে ভরে ওঠে। যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। নাসরিন শেখ ধপ করে পড়ে যান মেঝেতে। তার হাতটা যেন শেষ চেষ্টা করে কারো দিকে বাড়িয়ে দেয়, আর চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। আর ছায়াটি মানবটি এক ঝটকায় হাওয়ার মতো মিলিয়ে যায় ঘর থেকে। ছেলেটা তখনও বিস্ফোরিত চোখে, মনের ভিতর ভয়ে তটস্থ। ভুবন কাঁপানো গলা ছেড়ে এক চিৎকার দিয়ে ওঠে, একটা করুণ হৃদয় বিদারক চিৎকার, যেন পুরো শেখ ম্যানশনটা কেঁপে ওঠে তার রোমহর্ষক ধ্বনিতে। পরিবারের সবাই ছুটে আসে। দরজা খুলতে দেখা যায় নাসরিন শেখ মেঝেতে নিথর হয়ে পড়ে আছেন। ঠোঁটে জড়ানো শেষ নিঃশ্বাসের রং। ছোট আয়াত গুটি গুটি পায়ে মায়ের কাছে ফ্লোরে বসে হাত বাড়িয়ে ডাকতে থাকে, মা, মা। ডাক্তার এলো, পরীক্ষা করে জানালেন হার্ট অ্যাটাক। অতঃপর সব যেন ধোঁয়াশার মাঝে হারিয়ে গেল। সেই রাত থেকে যেন বদলে গেল বাচ্চা ছেলেটি। তার আর ঘুম আসে না। বিছানায় শুয়ে চোখ মেলে চেয়ে থাকে ছাদের দিকে। সে হয়ে গেল এক নিশাচর পাখি, ঘুমহীন, একা, আর কেবল তাকিয়ে থাকে অন্ধকারের দিকে। সেই থেকে অন্ধকার যেন তার প্রিয় হয়ে ওঠে। অনুভব আর যেন ভেবে উঠতে পারল না। উঠে দাঁড়ালো সে, কোনো দিক তাকালো না পর্যন্ত। সকলের দৃষ্টি অনুভবের দিকে। সে গটগট করে উপরে গিয়ে ধরাম করে দরজা আটকে দেয়। সবাই যেন চরমভাবে অবাক হয়। ইব্রাহিম শেখ বললেন, হঠাৎ আবার কি হলো? তারপর আয়াতের দিকে ফিরে তাকা। আয়াত তখনও প্রশ্নসিক্ত চাহনিতে। অহমিকা শেখ এসে আয়াতের পাশে বসলেন। ইব্রাহিম শেখ আয়াতের করা প্রশ্নে চমকান। অদ্ভুত চোখে তাকায় যেন। এত বছর পর হঠাৎ এমন প্রশ্নে ড্রয়িং রুমের পরিবেশ থমথমে। ইব্রাহিম শেখ ভাবেন কি উত্তর দিবে এই মেয়েটাকে, যার রহস্য খুঁজে বের করা অসম্ভব প্রায়। নাসরিন শেখ উকিল হওয়ার সুবাদে যেমন নাম ডাক ছিল তেমন শত্রুও ছিল, কিন্তু সঠিক কারণ তো আজও সামনে আসেনি। তাই সে বিষয়টা নিয়ে কখনো সেভাবে ঘেঁটে দেখা হয়নি। আয়াত এখনো প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকিয়ে আছে। অহমিকা শেখ বললেন, এ কথা তোকে কে বললো আয়াত? মামা বলেছে বড় আম্মু, আমার মায়ের স্বাভাবিক মৃত্যু ছিল না, তাই না বড় আব্বু? তোমরা কেন এতদিন আমার থেকে লুকিয়েছিলে বলো? এতদিন জানতাম আমার মা আমায় ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে কেউ আমার মাকে কেড়ে নিয়েছে। কেন বলনি এতদিন, বলো? কান্না ভেজা কণ্ঠে বলল আয়াত। ইব্রাহিম শেখ ও অহমিকা শেখের কি জবাব দিবেন? এর জবাব আদৌ কি তাদের জানা আছে? আয়াত আবারও বলল, আমার খুব কষ্ট হচ্ছে বড় আম্মু, খুব খুব কষ্ট হচ্ছে। কি ক্ষতি করেছিল আমার মা, যার জন্য জীবন দিতে হলো? অহমিকা শেখ আয়াতকে ধরে বললেন, শান্ত হ মা, এভাবে ভেঙে পড়লে চলবে বল? মনকে শক্ত কর, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হলে আমি আমার মাকে পাবো বড় আম্মু। আয়াতের সরল কথায় অহমিকা শেখের মাতৃহৃদয় যেন হু করে কেঁদে ওঠে। নাসরিন তার যা ছিল না, ছোট বোনের মতো ছিল। শেখ পরিবারের দুই বউ একসাথে বাইরে গেলে মানুষ বলতো দুই বোন যাচ্ছে, কিন্তু এই সুখ হয়তো কারো সহ্য হলো না। আয়াত হঠাৎ কান্না থামিয়ে উঠে দাঁড়ায়, চোখ মুখ মুছে বলে, আমি মামার বাসায় যাব বড় আম্মু, আমায় আটকিও না। এই বলে আয়াত চলে যেতে নিলে ইব্রাহিম শেখ বলল, তুই দাঁড়া, আমি আসছি। আয়াতকে কখনো একা ছাড়বেন না তিনি। অহমিকা শেখ আর জোর করলেন না, যাক বরং সব ধোঁয়াশা যখন কাটবে এই বাড়ির মেয়ে আবারও ফিরবে। ইব্রাহিম শেখ আয়াতকে নিয়ে বেরিয়ে পড়ে। রাত তখন 9:47। অনুভব সেই যে রুমে ঢুকেছিল আর বের হয়নি। এর মাঝে আহান রুবায়েত অসংখ্যবার ফোন দিয়েছিল, কিন্তু সে কারো কল তোলেনি। তাকে কিছু কাজে বাইরে যেতে হবে, তাই ঘর থেকে বের হতে আয়াতের রুম দেখে। বাইরে থেকে ছিটকিনি দেওয়া। অনুভব সেদিকে তাকে ঈশার রুমে যায়। ঈশা তখন পড়ছিল। অনুভবকে দেখে ঈশা বলল, কিছু বলবি ভাইয়া? অনুভব আমতা আমতা করে। এভাবে কি বলা যায়? ঈশা হয়তো বুঝলো ভাইয়ের ভিতরের অবস্থা, তাই বলল, আয়তা পুতো নেই, আব্বু বিকেলে রেখে এসেছে। ঈশার কথাটা শুনে অনুভব আর এক মুহূর্ত দাঁড়ায় না, সাথে সাথে সেখান থেকে চলে যায়। ঈশা নিজেও ভরকে যায়, তবে কিছু বলল না।
অনুভব ঘরে এসে একটা শার্ট হাতে নিয়ে দ্রুত নিচে নামে। শার্টটা পরতে পরতে মেন দরজা পার হয়ে যায়। বাইরে অনুভবের বাইক দাঁড় করানো আছে। অনুভব বাইক নিয়েছে একদিন আগেই। পকেট হাতড়ে চাবিটা বের করে বাইক স্টার্ট দিয়ে ছুটে চলেছে সে, দিক দিশা যেন হারিয়ে। কোনো দিকে খেয়াল নেই তার, এত জোরে চলছে যে একটু এদিক সেদিক হলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অনুভবের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে যেন এক উন্মাদে পরিণত হয়েছে। বুকের ভেতরটা তার কেমন যেন অসহ্য যন্ত্রণা করছে। সে যেন পারছে না নিজেকে সংবরণ করে রাখতে। এক তপ্ত তৃষ্ণা যেন প্রতিনিয়ত তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। গ্রামের রাস্তায় এসেছে সে, রাস্তায় অনেক খাদ আছে, তবুও সে চলছে। কাঙ্ক্ষিত জায়গায় এসে বাইক দাঁড় করায়। চারিদিকে শুনশান নীরবতা, মানুষজনের আনাগোনাও যেন নেই। ল্যাম্পপোস্টের ঝাপসা আলোয় নিজামুদ্দিনের বাড়িটা দেখতে পেল। ফোন বের করে আয়াতের ফোনে কল লাগায়। সে দিশেহারা, তার খেয়াল নেই সে কোন নাম্বার থেকে ফোন দিচ্ছে। রিং হওয়ার সাথে সাথে ওপাশ থেকে কলটা রিসিভ করে। কোনো কিছু বলার আগে অনুভব রুক্ষ স্বরে বলে ওঠে। নিশীথের অন্ধকারে চারিদিকে আধারে ঢাকা, চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। আয়াত বিকেলে তার মামার বাসায় এসেছে। ইব্রাহিম শেখ নিজেই রেখে গিয়েছেন। এসে থেকে রুমে ঢুকেছে আর বের হয়নি সে। রুমের লাইট অফ করে সে বিছানায় শুয়ে আছে। চোখ মুখ কান্না করতে করতে যেন বসে গিয়েছে। এসে থেকে ফ্রেশও আর হয়নি, আগের কাপড়ে রয়েছে। হঠাৎ বালিশের নিচে তার মুঠোফোনটা বেজে ওঠে। আয়াত খেয়াল করেনি কে কল দিয়েছে। রিসিভ করে অতি পরিচিত কণ্ঠ শুনতে পায়। কিছু বলার আগে অনুভব রুক্ষ স্বরে বলে ওঠে। নিচে নাম আয়াত। আয়াত হঠাৎই এমন এক কথা শুনে ধরফড়িয়ে ওঠে। বিছানায় বসে সে কান থেকে ফোনটা নামায়। নাম্বারটা দেখে নেয়। স্বল্প পরিচিত নাম্বার। কিছুদিন আগে ফোন দিয়েছিল। আয়াত ফোন কানে নিতেই ওপাশে থাকা অনুভব ধমকে বলে ওঠে। কি হলো? নিচে নাম জলদি। এবার অনুভবের কণ্ঠটা যেন কেমন শোনালো। সে উঠে বারান্দায় গেল, দেখতে পেল ল্যাম্পপোস্টের পাশে বাইকে বসা অনুভবকে। তার দিকে তাকিয়ে আছে। আয়াত কদিন যাবৎ খেয়াল করেছিল কেউ তার আশেপাশে আছে। তাকে অনেক কাছে থেকে দেখে মনে হয়। তার প্রতিটা করা কাজে কেউ খেয়াল রাখে, তবে সে আন্দাজ করতে পারে না। 2 দিন আগেও বাসার নিচে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছিল, তবে ভিতরে কে বা কারা ছিল সেটা দেখতে পায়নি। আয়াত স্বাভাবিকভাবেই বলল। আপনি এখানে কেন? প্রশ্ন না করে নিচে নাম আয়াত। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আমি বড্ড ক্লান্ত। আর যদি না আসিস আমি ওপরে যাচ্ছি। আমায় কেউ আটকাতে পারবে না, তোর মামাও না। আয়াত ভাবলো একটু, এটা তো গ্রাম, বাইরের মানুষের আনাগোনা দেখা যায় মাঝে মধ্যে। বাইরে দাঁড়িয়ে কথা বলা এটা মানুষ ভালো চোখে দেখবে না, যদিও তারা পবিত্র সম্পর্কে জড়িয়ে, তবে সেটা ওই কাগজ কলমের মাঝে। এর নেই কোনো বাস্তবতা। তাদের একসাথে দেখলে এলাকার মানুষ তিল থেকে তাল করবে, এটা নিশ্চিত। আয়াতের ভাবনার মাঝে অনুভব আবারও বলে উঠল। তুই দাঁড়িয়ে থাক, আমি আসছি। অনুভব ফোনটা পকেটে রেখে সোজা গেট খুলে ভেতরে আসে। বারান্দায় গ্রিল না থাকে, সহজে সে ভেতরে চলে আসে। আয়াত নির্বাক হয়ে যায়, মনে মনে বলল। পাগল নাকি? বারান্দায় এসে আয়াতকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। অনুভবের কাণ্ডে আয়াত যেন স্তব্ধ হয়ে যায়, বড় বড় চোখে তাকিয়ে থাকে। চোখে যেন এক বিস্ময়কর ভাব, এমন কিছু সে কখনো কল্পনাও করেনি। আয়াত যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে, সে একটা ঘোরের মাঝে গিয়েছে যেন। অনুভবের গরম নিঃশ্বাস আয়াতের ঘাড়ে আছড়ে পড়ছে। এতে যেন আয়াতের পুরো শরীর মৃদু কেঁপে ওঠে, সর্বাঙ্গে যেন হিমশীতল হয়ে আসছে। আয়াত ঘোর কাটিয়ে উঠতেই ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করা শুরু করে দেয়। অনুভব আয়াতকে এত জোরে চেপে ধরেছে যেন আয়াতের দম নিতে কষ্ট হচ্ছে। আয়াতের ছোটাছুটিতে অনুভব হালকা ধমক দিয়ে বলে। উঠছিস কেন? চুপ করে থাকা যায় না? আয়াত পিটপিট চোখে তাকায়, অস্পষ্ট স্বরে বলল। ছাড়ুন আমায়। অনুভবের হাতের বাঁধন হালকা হয়ে আসে। আয়াত একটু সরে গিয়ে লম্বা দম নেয়। আয়াত খেয়াল করলো তার বুক দ্রুত গতিতে উঠানামা করছে। আয়াত বুকে হাত দেয়, তারপর অনুভবের দিকে তাকিয়ে বলে। আপনি এত রাতে এখানে কি করছেন? আর এটা কেমন ধরনের ব্যবহার? একটা মেয়ের রুমে এসে এরকম অসভ্যতামো করছেন? অনুভব আয়াতের হাত চেপে ধরে বলে। অসভ্যতম করছে? আমি অসভ্যতম শুরু করলে নিজেকে সামলাতে পারিস তুই? অনুভবের এমন কথা শুনে আয়াতের কান দিয়ে যেন ধোঁয়া বের হয়ে যায়। তবে এসব কথায় তার মাঝে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না। আগের ন্যায় বলে। আব্বু ডিভোর্স পেপার রেডি করে ফেলেছে, আমায় কাগজগুলো দিন, আমি সাইন করে দিব। আয়াতের কথা শুনে অনুভব লাল চোখে তাকায় তার দিকে। পকেট থেকে কাগজগুলো বের করে টুকরো টুকরো করে ফেলে, তারপর বলে ওঠে। আর একবার ডিভোর্সের কথা বললে তোকে আমি এখানে বেঁধে পুঁতে ফেলবো। আর একবার তোর মুখ থেকে উচ্চারণ কর শুধু। আয়াত ভয় পেয়ে যায়, শরীর কেঁপে উঠে যেন। তবুও নিজেকে এই মুহূর্তে সে শক্ত রেখে বলল। অধিকার দেখাচ্ছেন আমায়? কিসের অধিকার আপনার? অনুভব ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নেয়, তারপর ভারী কিশোরে বলল। তোর উপর যদি কার অধিকার থাকে তাহলে সেটা একমাত্র আমার। এ অনুভব শেখের, বলছিস তুই? রিপিট, শুধুই আমার। আমি ব্যতীত তোর উপর যে অধিকার দেখাতে আসবে তাকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে দেব। মাইন্ডেড। অনুভব একটু দম ফেলে আবারও বলল। আমায় ভালো থাকতে দিচ্ছিস না তুই। আমার সমস্ত অশান্তির কারণ তুই।
আমার এই বুকটারে অসহ্য যন্ত্রণার কারণ তুই। অনুভবের কথার মাঝে আয়াত মৃদু চিল্লিয়ে ওঠে। আমি মানি না এইসব। আমি যখন চেয়েছিলাম কই ছিলেন আপনি? কত রাত কত দিন পার হয়ে গেছে জানেন আপনি? তাছাড়া আপনার সবচেয়ে অপছন্দের মানুষটাই তো আমি। আমার সবাই ছেড়ে চলে যায়, আমার সব হারিয়ে যায়। আমি মন থেকে যেটাই চাই আমার কাছ থেকে হারিয়ে যায়, আমার মাও। বলে আয়াত ফোপাতে থাকে। অনুভব আয়াতের দুগাল চেপে ধরে বলল। আয়াতের কানে স্লো ভয়েসে বলে। লাস্ট পার্ট। আয়াত চমকায়। তৎক্ষণাৎ অশ্রুসিক্ত নয়নে তাকায়। এই ভয়েসের আগেও শুনেছে, বহুবার সে শুনেছে। আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আপনি? কোনো কথা নয়। অনুভব ভালো করে খেয়াল করলো আয়াত এখনো আগের পোশাকে আছে, মুখটা শুকনো লাগছে। অনুভব তা দেখে বলল। এখনো খাসনি তাই না? আয়াত বলার মতো কিছু পেল না, চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল। অনুভব বুঝলো, তাই বলল। এই হাড্ডির মতো শরীর দিয়ে আমার হবে না। এখন থেকে বেশি বেশি খাবি। আমার যেতে হবে। তুই খেয়ে শুয়ে পড়। আপনি সেই তাই না? আমি দেখেছি আপনি অনুভব তার আঙ্গুল দিয়ে আয়াতের ঠোঁট চেপে ধরে বলল। আমার শুধু ভরসা কর, তোর সব প্রশ্নের উত্তর আমি দেব। এই বলে অনুভব সেখান থেকে চলে যায়। আয়াত যা ভাবছে সেটা কি সত্যি? তার কোনো হেলদোল নেই, যেন সে এক অবিশ্বাস্য ভঙ্গিতে রয়েছে। মনে পড়ল তার মামার কথাগুলো। কারো উপরটা দেখে কখনো কাউকে বিচার করবি না। শক্ত আবরণের মাঝে কিন্তু একটা নরম প্রাণবন্ত মানুষ লুকায়িত থাকে। হয়তো সময় ও কালের জন্য মানুষ নিজেকে শক্ত খোলসে আবৃত করে। আসলে কি তাই? আয়াত ভাবতে পারল না আর। ঈশা পড়াশোনা শেষ করে ফোনটা হাতে নিয়েছে। আর মাত্র কয়েকদিন পর তার এক্সাম। এই কয়েকদিন পুরোদমে পড়াশোনায় মন দিয়েছে। রুবায়েতকে মাথা থেকে ঝেড়ে ফেলেছে আপাতত। যে আমার না অন্য কারো দখলে বন্দী হচ্ছে, সেই মানুষকে নিয়ে স্বপ্ন দেখা পাপ। পাপ নয়, মহাপাপ। ঈশা সেই পাপ করতে চায় না, তাই তো রুবায়েতকে নিয়ে আর ভাবে না। তবে চাইলে কি এ সম্ভব? ঈশা ফোনে লক খুলতে রুবায়েতের ফোন আসে। ঈশা ফোন ধরল না। কেটে যাওয়ার সাথে সাথে আবারও ফোন বেজে ওঠে। এবার ঈশা ভেবে নিয়েছে কয়েকটা কথা শুনিয়ে দিবে। কলটা রিসিভ করতে রুবায়েত বলে ওঠে। সমস্যা কি তোর ঈশা? আমার ফোন ধরিস না কেন? আপনার বউ থাকতে এই রাতের বেলা বোনকে ফোন দেওয়ার মানে কি রুবায়েত ভাই? টের আমি ছুটাবো বেয়াদব মেয়ে। আচ্ছা তুই কি জেলাস? আমি জেলাস হব কেন? জেলাস হওয়ার কোনো কারণ নেই। সেটাই, তোর মতো পেতনি জেলাস ফিল করবে কেন? তাছাড়া আমার বউ যথেষ্ট সুন্দরী, তোর মতো পেতনি নয়। আমার সাথে তিথিরেই ভালো মানায় তাই না? ভাবছি বড় করে একটা কাপড় পিক তুলে ঘরের মধ্যে টাঙিয়ে দেব। রুবায়েতের কথায় ঈশার দুই চোখ ভরে এলো, যেন দুই চোখ টইটুম্বুর হয়েছে। এই বুঝি জল গড়িয়ে পড়বে। ঈশা নাক টেনে বলল। আচ্ছা, বলেই ফোন সাথে সাথে কেটে দেয়। ঈশার কাণ্ড দেখে রুবায়েত বাঁকা হাসি দেয়। বিড়বিড় করে বলে। লিটল গার্ল। মধ্য রাত তখন। আদমান কায়েস গাড়ি নিয়ে বেরিয়েছে। খবর এসেছে শহর থেকে একটু দূরে নির্জন এলাকা আজ অপরাধ চক্ররা বড় কোনো লেনদেন করছে। আকাশ মেঘলা, হালকা বাতাসে গাছপালা থরথর করে কাঁপছে। হেডলাইটের আলো আধারে কেবল সামনে দেখা যায় অন্ধকার, যেন কিছু লুকিয়ে রাখছে। আদমান জানে আজ রাতটা সাধারণ কোনো রাত নয়। গোয়েন্দা বিভাগের একজন দক্ষ অফিসার হিসেবে এমন গোপন সূত্র বহুবার তাকে বিপদে ফেলেছে, কিন্তু প্রত্যেকবারই সে ফিরে এসেছে সত্য নিয়ে। সে গাড়ির স্পিড একটু কমিয়ে দেয়। চোখ ঘড়ির দিকে 12:47। সে জানে তার হাতে সময় খুবই কম। খবর অনুযায়ী 1টার মধ্যে সে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে না পারলে অপরাধীরা তাদের কার্যক্রম শেষ করে চুপিসারে গা ঢাকা দিবে। সে পথের বাঁকে এসে গাড়ির গতি কমায়। হঠাৎ হেডলাইটের আলোয় দেখা যায় একটা কালো ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউই নেই, কিন্তু ভ্যানের জানালার ভিতর যেন একটা ছায়া নড়ে উঠল। আদমান কায়েস হেডলাইট নিভিয়ে ভ্যানটার পাশে গাড়ি থামালো। হাত দিয়ে হোলস্টার চেক করলো, পিস্তলটা ঠিকঠাক আছে। সে দরজাটা ধীরে খুলে নামলো, নিঃশব্দে এগিয়ে গেল ভ্যানের দিকে। ভ্যানের পাশে জানালার ভেতর এবার স্পষ্ট কেউ একজন মোবাইল হাতে কিছু বলছে, সম্ভবত শেষ নির্দেশ দিচ্ছে। হঠাৎ ভ্যানের দরজা খুলে এক ব্যক্তি দৌড়ে বেরিয়ে আসে, সঙ্গে সঙ্গে বনের ভেতরে ঢুকে পড়ে। লোকটা হয়তো বুঝতে পেরেছিল কিছু। আদমান আর সময় নষ্ট না করে তার পেছনে ছুটে যায়। বনের ভেতর চাঁদের আলো ফিল্টার হয়ে পড়ছে পাতার ফাঁক দিয়ে। চারিদিক নিস্তব্ধ, শুধু পাতা ঝনঝন করার শব্দ আর আদমানের নিঃশ্বাসের ছন্দ শোনা যায়। হঠাৎ পেছন থেকে আসে গুলির শব্দ। আদমান গড়াতে গড়াতে পাশের গাছের আড়ালে চলে যায়। নিজের পিস্তল তুলে গলায় ওয়্যারলেসে বলে। অ্যাশ টিম, আমার লোকেশন ট্র্যাক করো। কমব্যাট শুরু হয়ে গেছে। সন্ত্রাসী পালাচ্ছে, অস্ত্র সহ। অন্য প্রান্ত থেকে ভেসে আসে। আন্ডার স্টুড এজেন্ট কায়েস, ব্যাকআপ ইনবাউন্ড, সময় 7 মিনিট। 7 মিনিট অনেক সময়।
এই 7 মিনিটে যদি অপরাধী পালিয়ে যায় তাহলে সব মাটি আদমান নিজের অবস্থান বদলায়। ফাঁক দিয়ে দেখে ছায়ামূর্তি পাথরের আড়ালে গা লুকিয়ে আছে। সে ঠান্ডা মাথায় নিশানা করে, শ্বাস চেপে ধরে, বুলেট ছুড়ে। আলো ঝলসে ওঠে, ছায়াটা মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই বনের ভেতর আরো 3জন অস্ত্রধারী লোক ছুটে আসে। এখন এটা শুধু দৌড় নয়, খেলা যুদ্ধ। আদমান কাজ নিজের পজিশন থেকে বের হয়ে একের পর এক গুলি ছুটতে থাকে। গাছের আড়াল থেকে পাল্টা গুলি আসছে। গুলির শব্দে বনের পাখিরা উড়ে যায়। বাতাসে বারুদের গন্ধ। বনের রাস্তার পাশে আরো কয়েকটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে সামির সহ আরো কিছু অফিসার নেমে আসে। সবাই সবার অস্ত্রশস্ত্র নিয়ে বনের ভেতর চলে যায়। আদমান কায়েস বারবার সাবধান করেছেন, এখানে অনেক সন্ত্রাসী আছে। তারা পুরো বনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দীর্ঘ 20 মিনিট সময় ধরে এক যুদ্ধ শেষ হয়। সন্ত্রাসীরা সবাই ধরা পড়ে যায়। অবৈধ অস্ত্র, ড্রাগস, ইয়াবা সহ আরো নেশাদ্রব্য সহ ধরা পড়ে। আদমান কায়েস সবাইকে গাড়িতে তুলতে বলে তিনি সামনে এগিয়ে যায়। আদমান মাটির নিচে বসে একটা ঘড়ি দেখতে পায়। ঘড়িটা হাতে নিয়ে ভালোভাবে দেখলো। ঘড়িটা তার পরিচিত, কোথাও দেখেছে সেই ঘড়ি। তারপর উঠে দাঁড়িয়ে ঘড়িটা পকেটে রেখে চারিদিকে চোখ বোলায়। সেই মেন লিডারই পালিয়েছে। রাত তখন গভীর। ফারা রাতের রান্না বান্না শেষ করে অনেকক্ষণ ড্রয়িং রুমে বসেছিল। আজকাল আর আহানার আশেপাশে যায় না, শাড়িও পরে না। সেই দিন থেকে আহানও বিষয়টা খেয়াল করেছিল। ফারা কেমন যেন হয়ে যাচ্ছে, রংহীন ফ্যাকাশে, যা থেকেও যেন শুধু অস্তিত্বহীন। আহান অনেক রাত করে বাসায় ফিরে। এই নিয়ে ফারা কখনো বলেনি। তার বলারই বাকি দরকার। সে আছে আর কয়দিনই সংসারে। এসব ভালোবাসাহীন সংসারে না আছে সুখ, না আছে শান্তি। বেরঙিন এক জীবনের মূল্যও বাকি। তাদের সম্পর্ক মাঝিবিহীন নৌকার মতো, যার কোনো ঠিকানা নেই। ফারার অনেক ঘুম পেয়েছে, তাই উঠে খাবারের প্লেট নিয়ে উপরে চলে যায়। টেবিলের উপর খাবারগুলো রেখে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে যায়। আহান বাসায় ফিরলে কয়েকবার কলিং বেল বাজায়। কারো সাড়া না পেয়ে পকেট থেকে ডুপ্লিকেট চাবি বের করে দরজা খুলে। পুরো বাসা নীরব। আজ অনিমা ও ইকবাল হোসেনের আসার কথা থাকলেও আসতে পারেনি। আহান সোজা নিজের রুমে গেল। দেখতে পায় ফারা ঘুমিয়ে। আহান এক পলক দেখলো ফারাকে, তারপর ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ফারার মাথায় হাত রাখে। হঠাৎ কারো হাতের স্পর্শ পেয়ে ফারা কাঁচা ঘুম ভেঙে যায়। দেখতে পায় আহান দাঁড়িয়ে। কোনো কিছু না বলে উঠে দাঁড়ায় সে। ফারা এড়িয়ে যাওয়া হয়তো আহানের পছন্দ হলো না। আহান এসে ফারাকে চেপে ধরে। ফারা আহানকে দেখে একটু ধাক্কা মেরে সরিয়ে দেয়। ফারার মুখটায় বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। আহান সময় নষ্ট করলো না। ইদানিং ফারার দূরে দূরে থাকা আহানের সহ্য হচ্ছিল না। সে একটু ফারার সাথে অভিমান করেছে, তাই বলে এত দূরত্ব মানতে পারবে না। আহানের নিজের ভেতরটা কেমন জানি লাগছে। সে ফারাকে কিছু না বলেই কোলে তুলে নেয়। নিজেকে শূন্য আবিষ্কার করে ফারা চেঁচিয়ে ওঠে। কি কি করছেন? নামায় পাগল হয়ে গেলেন? নামান বলছি। আহান কিছু বলল না। বিছানায় বসে ফারাকে নিজের কোলে বসায়। ফারা সরে যেতে চাইলে আহান ধমকে বলে। সরছো কেন? ফারার একটু রাগ হলো। রাত দুপুরে ভূতে ধরলো নাকি? আহান একটু ঘনিষ্ঠ হয়ে ফারার কানের কাছে নেশালো কণ্ঠে বলল। তারা আহানের এমন ডাকে ফারার সর্বশরীর কেঁপে ওঠে। আহান দুহাতে ফারার জামার ভিতরে হাত ঢুকিয়ে ফারার কোমর চেপে ধরে। ফারা যেন আরো ভয় পেয়ে যে কি হচ্ছে তার সাথে। ফারা কাঁপছে, প্রচুর কাঁপছে। ঠোঁট দুটো কাঁপছে তিত্তির করে, যা আহানকে আরো আকৃষ্ট করে ফেলেছে। আহান ফারার ঠোঁট জোড়া নিজের দখল করে নেয়। ফারা ছুটাছুটি করতে চাইলে আহানের শক্তির সাথে পারল না। 3 মিনিট পর ছেড়ে দিতেই ফারা উঠে আহানের কাছ থেকে দূরে সরে যায়। বুকে হাত দিয়ে লম্বা দম নেয়। আহান এসে পিছন থেকে ফারাকে জড়িয়ে ধরে বলল। ফারা, আমার জান, আমি খুব সরি। এই দূরত্ব আমি মানতে পারছি না। আমি তোমার উপর রেগে নি পাখি। তোমার এই দূরে থাকা সহ্য হচ্ছে না আমার। আহান ফারাকে নিজের দিকে ঘুরায়, তারপর বলে। তাকাও আমার দিকে। ফারা তাকালো আহানের দিকে। চোখের পানি চিকচিক করছে যেন। আহান তা দেখে বলল। কাঁদছো কেন? এবার ফারা ফুপিয়ে ওঠে। আহানের বুকে মুখ লুকিয়ে বলে। আপনি একটা খারাপ লোক। আমায় ভালোবাসেন না। আমি কি ইচ্ছে করে করেছিলাম? আমার সিচুয়েশন বুঝতে চাননি আপনি। আমার লাগবে না কারো ভালোবাসা। এই বলে ফারা অঝরে কাঁদতে থাকে। আহান বলল। তাই আমি খারাপ মানুষ? তাহলে একটু খারাপ কিছু করলে ক্ষতি কি হবে কি? আহান ফারার কানে কানে বলল। আই নিড ইউ ফারা, প্লিজ। আমি আহানের কথায় ফারার কান ঝালাপালা হয়ে যায় যেন। আহানকে আর বলতে দিল না লজ্জায়। তৎক্ষণাৎ মুখ লুকায় আহানের বুকে। কি দিচ্ছ সম্মতি? ফারা আহানকে শক্ত করে জড়িয়ে নেয়। আহান বুঝলো হয়তো। 1 সেকেন্ড দেরি করলো না। পাজা করলে তুলে নিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। ফারা যেন সিটিয়ে যায়। বিছানায় শুয়ে দিয়ে আহান ফারার উপর ঝুঁকে পড়ে। দুদিকে 2 হাত দিয়ে বলে। জান, আই লাভ ইউ। ফারা কি বলবে, চোখ মুখ খিচে রয়েছে। আহান তা দেখে একটু হাসলো। পুরো ঘর অন্ধকার। দুজন প্রেম পিপাসু নরনারী। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে দুজনে একত্রে। প্রেমময় উন্মাদনায় দুজনের গভীর নিঃশ্বাস আছড়ে পড়ছে। আহান ডুবলো ফারার মাঝে। ভালোবাসাময় একটা রাত। ঘন কালো অন্ধকার তাদের ভালোবাসার সাক্ষী।
সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।